ওয়ালাইকুম সালাম। অনেকে সালাম দিচ্ছ, অনেকে জানতে চাইছো কেমন আছি আমরা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, দুই একজন ভালো নাই। যারা ভালো নাই ওদের এদিকে সম্ভবত শীত বেশি পড়তেছে। স্যার শুনতে পাচ্ছেন? আর ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আপনি তাহলে শুরু করেন ইনশাল্লাহ। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? দেখেন তো। হ্যাঁ, স্ক্রিনশট দেখা যাচ্ছে। চেঞ্জ কর। সম্ভবত হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আপনি একটু আগে দেখি। চেঞ্জ হচ্ছে না। একটু প্রবলেম হয়েছে আর কি। মাউস দিয়ে ট্রাই করেন। আচ্ছা, পোলে প্রবলেম আছে, পোল ঠিক করতে হবে। জি। পোলে প্রবলেম আছে, পোল ঠিক করতে হবে। ফুল অ্যাড করা হয় নাই মনে হয়, এখন অ্যাড করে দিব। আপনি কন্টিনিউ করেন। অ্যাড করে দিন সবগুলো। সাউন্ডটা কম আসতেছে, মাইক্রোফোনটা লাগান ঠিক মতো। ঠিক আছে, এবার শুরু করেন তাহলে, জি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারের লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা কেমিস্ট্রির 4 নম্বর লেকচার, C4। আচ্ছা, প্রথমেই আমি এই চ্যাপ্টারের একটি ওভারভিউ দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই চ্যাপ্টারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কত বছর ধরে আসছে, কোন কোন টপিকস থেকে আসে, এই সমস্ত বিষয়গুলো একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের তোমার 2010 সাল থেকে 2019-20 সেশন, অর্থাৎ 2010-11 সেশন থেকে লাস্ট 2019-20 সেশন পর্যন্ত গত 10 বছরে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটি বছরই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। প্রত্যেকটি বছরই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, কোনোবারই মিস যায় নাই। আমি গত লাস্ট 2019-20 সেশনে এই চ্যাপ্টার থেকে এমবিবিএস এবং বিডিএস পরীক্ষা মিলিয়ে 5 থেকে 6টি প্রশ্ন আসছে। তাহলে এই চ্যাপ্টারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই চ্যাপ্টারটা তোমার কেমিস্ট্রির যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোর মধ্যে এই চ্যাপ্টারটা হইতেছে তোমার ম্যাথ রিলেটেড। এই চ্যাপ্টারে কিছু পিএইচ এর ম্যাথ আছে, যে ম্যাথগুলো হচ্ছে কেমিস্ট্রিতে এসে থাকে। কেমিস্ট্রিতে ম্যাথ আসার ক্ষেত্রে এই পিএইচ এর ম্যাথগুলো অনেক বেশি অগ্রাধিকার পায়। পিএইচ এর ম্যাথ আসে, তাহলে পিএইচ এর ম্যাথ, তার পাশাপাশি তোমার কিছু পিএইচ এর ভ্যালু, তার পাশাপাশি তোমার হচ্ছে কিছু বৈশিষ্ট্য, কিছু পার্থক্য, মিল গড়মিল, এগুলো মিলায়ে এই চ্যাপ্টারটাকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে পরিণত করছে। মানে সবচেয়ে বেশি এই চ্যাপ্টারে ভ্যালু অ্যাড করছে হইতেছে পিএইচ এর ম্যাথগুলা। ঠিক আছে, এই পিএইচ এর ম্যাথগুলো থাকার কারণে এই চ্যাপ্টারটা একটা কোশ্চেন আসার জন্য একটি হটস্পটে পরিণত হয়েছে আর কি। আচ্ছা, তাহলে পিএইচ এর ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে ফলো করবা। তার পাশাপাশি যে সমস্ত টপিকস গুলোকে আমি বেশি অগ্রাধিকার দিব সেগুলো তোমরা ইজিলি বুঝবা, সেই জিনিসগুলো খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করবা আর কি। ওই জিনিসগুলো বেশি 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 হাইলাইট করে পড়াশোনা করার চেষ্টা করবা। তারপর তার পাশাপাশি তোমাদেরকে তো পিডিএফ দাগিয়েও দেওয়া হয়েছে, পিডিএফ ফলো করে আমার লেকচার ওভারঅলটা ফলো করে একটা কম্বাইন্ড প্রিপারেশন নেবা আর কি। ডাইজেস্ট সবকিছু মিলে একটি কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার আহ্বান জানাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রসিড করি।
আচ্ছা, প্রথমে আমরা পড়বো হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, সবুজ করেই দেওয়া আছে গ্রিন কেমিস্ট্রি। তারপর আমরা পড়বো অ্যাটম ইকোনমি, ই ফ্যাক্টর, সিএফসি অ্যান্ড এইচসিএফসি। এই চারটা দিয়ে আমরা শুরু করব। প্রথমে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, আসলে জিনিসটা কি? এই পৃথিবীটাকে আমরা যদি বাসযোগ্য করে তুলতে চাই, বেশি 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 বাসযোগ্য করে তুলতে চাই, বা এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষতিকর হবে না, এরকম যদি আমরা কিছু করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই পৃথিবীতে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া বা যত ধরনের শিল্প কারখানা আছে, বিভিন্ন জায়গায় যে সমস্ত বিক্রিয়া সংঘটিত হয়, বিভিন্ন শিল্প কারখানায় বর্জ্য উৎপন্ন হয়, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে হ্রাস করতে হবে। আমাদেরকে কি করতে হবে? এই পৃথিবীতে যত বর্জ্য উৎপন্ন হয় বিভিন্ন সময়ে, সেই সমস্ত বর্জ্য জিনিসগুলোকে আমাদেরকে কমাতে হবে, খুব স্বল্প পরিমাণে নামিয়ে আনতে হবে, যাতে হইতেছে এই পৃথিবীটা আমাদের বাসযোগ্য হয়ে যায়। আর আমরা কিন্তু বাসযোগ্য কোনো স্থান বলতে খুব ইজিলি বুঝি যে সেই জায়গাটা সবুজে ছাওয়া থাকবে, ঠিক আছে, কোনো কোলাহল থাকবে না, হ্যাঁ, গাছপালার বাতাস শান্ত স্নিগ্ধ হবে, নির্মল হবে, সবুজ হবে, সে চারপাশে নিরিবিলি একটা পরিবেশ থাকবে, সুন্দর বাতাস থাকবে, হ্যাঁ, হাওয়াটা অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে, মানে বাতাসে কোনো হইতেছে জীবাণু থাকবে না, বা বাতাসে কোনো বর্জ্য পদার্থ থাকবে না যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, সেগুলো থাকবে না। তো এই সমস্ত জিনিসগুলা মেনটেন করার যে কাজটা, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রিরা করে থাকে আর কি। তো এইটা তারা যে সমস্ত জিনিসের উপর ভিত্তি করে করে, সেটাকে গ্রিন কেমিস্ট্রি বলা হয়, সবুজ রসায়ন। অর্থাৎ এই রসায়নটা এমন যে এমন ভাবে তারা রসায়নটাকে সেট আপ করে যে যেগুলা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না, মানুষের বসবাসযোগ্য স্থানগুলোকে যাতে সেভ করে চলা যায়, সেগুলোর উপর ভিত্তি করে তারা কাজ করে থাকে। এটাই হচ্ছে সবুজ রসায়ন, অর্থাৎ বর্জ্যের পরিমাণকে কমিয়ে এনে রসায়নটাকে পরিচালনা করা। রসায়ন মানে কি? ওভারঅল সারা বিশ্বে যত কিছু সংগঠিত হচ্ছে, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য তৈরি করতেছি, বিভিন্ন ওষুধ তৈরি করতেছি, বিভিন্ন কীটনাশক তৈরি করতেছি, যাবতীয় যত কিছু তো সব কেমিস্ট্রির সাথে রিলেটেড। তো এই সমস্ত বিষয়গুলা যখন আমরা সম্পাদন করি, তখন আমরা খেয়াল রাখবো যে আমরা আমাদের পরিবেশের জন্য যেন ক্ষতিকারক না হয়। এটাই হইতেছে আসলে বেসিক্যালি গ্রিন কেমিস্ট্রি। যে শিল্পজাত বর্জ্য হ্রাস করা, ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থের ব্যবহার হ্রাস করা, শক্তির অপচয় হ্রাস করা, এই তিনটা হচ্ছে মূল। সর্বজন বিদিত রসায়নবিদদের দ্বারা অনুমোদিত গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে 12টি। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টি? 12টি। এই 12টার হেডলাইন তোমরা কিন্তু বই থেকে পড়ে নিবা। আচ্ছা, আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমরা অবশ্যই তোমাদের সামনে তোমাদের বইটা রাখো, তোমাদের স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব, তার পাশাপাশি তোমরা তোমাদের বইটা রাখবা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার 4 নম্বর অধ্যায়টা বের করে ফেলো। আচ্ছা, তাহলে গ্রিন কেমিস্ট্রির নীতি বা সবুজ রসায়ন নীতি হচ্ছে 12টি। এই 12টি নীতির হেডলাইন তোমাদেরকে পড়তে হবে। প্রশ্ন ওখান থেকে আসবে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতির অন্তর্ভুক্ত নয়। আশা করি বুঝতে পারছো, নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতির অন্তর্ভুক্ত নয়, এভাবে প্রশ্ন আসবে। তো এই গ্রিন কেমিস্ট্রি যে 12টা নীতি আছে, এই 12টা নীতির মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটা, 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি এর মান যত বেশি হবে, ওই বিক্রিয়াটা তত বেশি সফল। অ্যাটম ইকোনমি এর মান যত বেশি, বিক্রিয়াটা তত বেশি সফল। তো পার্সেন্ট অ্যাটম ইকোনমির যে সমীকরণটা, সেই সমীকরণটা হচ্ছে, নিচে দেখো সকল বিক্রিয়ক বা উৎপাদের মোট ভর, আর উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর। সকল বিক্রিয়ক বা উৎপাদের মোট ভর, আর উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর। এখন প্রশ্ন হচ্ছে যে সকল বিক্রিয়ক বা উৎপাদের ভরের তুলনায় আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা কতটুকু? লবে আছে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, আর হরে আছে সকল বিক্রিয়ক অথবা উৎপাদের ভর। তাহলে সকল বিক্রিয়কের ভরের তুলনায় আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা কতটুকু, এটি হইতেছে অ্যাটম ইকোনমি। আর এটাকে যখন 100 দ্বারা গুণ করা হয়, তখন রেজাল্ট যেটা হয় সেটাকে পার্সেন্ট অ্যাটম ইকোনমি বলা হয়। যেমন এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে, এ আর বি এর মধ্যে বিক্রিয়া সি আর ডি উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাতে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে সি, মানে এই বিক্রিয়াটা সংঘটিত করে আমরা সি উৎপাদটা উৎপন্ন করতে চাচ্ছি। আর আমাদের বর্জ্য পদার্থটা হচ্ছে ডি। আমাদের বর্জ্য পদার্থ কোনটা? ডি। ঠিক আছে, কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে সি। তাহলে এই কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মানে আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেটার ভর যত বেশি হবে, ওই বিক্রিয়াটা তত বেশি সফল হবে। আর পার্সেন্টেজের মানও তত বেশি আসবে, উৎপাদের মোট ভর যত বেশি হবে। তাহলে আলটিমেটলি বলা যাচ্ছে যে অ্যাটম ইকোনমি এর মান যত বেশি হবে, ওই বিক্রিয়াটা
তত বেশি সফল। আর অ্যাটমিক ইকোনমির মানটা ডিপেন্ড করতেছে কাঙ্ক্ষিত উৎপাদের ভরের উপরে। কাঙ্ক্ষিত উৎপাদের ভর যত বেশি হবে, পার্সেন্ট অ্যাটমিক ইকোনমির মানও তত বেশি হবে। তারপরের টপিকসটা হচ্ছে ই ফ্যাক্টর, টোটালি রিভার্স একটা টার্ম। পার্সেন্ট অ্যাটমিক ইকোনমির ক্ষেত্রে আমরা দেখলাম যে পার্সেন্ট অ্যাটমিক ইকোনমির মান যত বেশি হবে বিক্রিয়াটা তত বেশি সফল। বাট ই ফ্যাক্টরের ক্ষেত্রে তোমার ই ফ্যাক্টরের মান যত কম হবে ওই বিক্রিয়াটা তত বেশি সফল। কেন? দেখো সমীকরণটা দেখলেই বোঝা যাচ্ছে। আমরা একটু আগে দেখতেছিলাম আমাদের লবে ছিল কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, কিন্তু আমাদের এখানে লবে আছে প্রক্রিয়ার মোট বর্জ্যের ভর। প্রক্রিয়াটা টোটাল বর্জ্যের ভর উৎপাদের ভরের তুলনায়, উৎপাদের মোট ভরের তুলনায় কতটুকু বর্জ্য উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের টোটাল উৎপাদের ভরের তুলনায় মোট বর্জ্যের পরিমাণটা যদি বেশি হয় তাহলে অবশ্যই কি বিক্রিয়াটা অসফল। উৎপাদের ভরের তুলনায় যদি বর্জ্যের পরিমাণ কম হয় তাহলে হইতেছে বিক্রিয়াটা সফল। তাহলে এই ই ফ্যাক্টরের মান যত কম হবে ওই বিক্রিয়াটা তত বেশি সফল হবে। তাহলে পার্সেন্ট অ্যাটমিক ইকোনমি আর ই ফ্যাক্টরটা টোটালি একটা বিপরীত টার্ম। আচ্ছা, তারপরে দেখো এখানে সিএফসি, সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটি বায়ুমণ্ডলে 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। এটা একটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, মানে এটা হচ্ছে পরিবেশের টেম্পারেচার বৃদ্ধি করে, পৃথিবীর টেম্পারেচার সে বৃদ্ধি করে ফেলে। আর এইচসিএফসিও একই জিনিস, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এর জীবনকাল 2 থেকে 10 বছর বা 2 বছর বলা হয়। তাহলে সিএফসি এর জীবনকাল যেহেতু বেশি, পরিবেশে যেহেতু সে বেশি বাঁচে, তাহলে সে কিন্তু পৃথিবীর টেম্পারেচারটাকে বেশি ইনক্রিজ করে। ঠিক আছে, সিএফসি হচ্ছে বেশি ক্ষতিকর। এইচসিএফসি এর তুলনায় সিএফসি বেশি ক্ষতিকর, কারণ জীবনকাল বেশি, সে কিন্তু পৃথিবীর টেম্পারেচার বৃদ্ধি করে বেশি। এবার আসলে আমাদের সিএফসি এর সংকেত বের করা। আচ্ছা, সিএফসি এর সংকেত বের করার ক্ষেত্রে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, যে ধরো তোমাদেরকে সিএফসি 11 এর সংকেত বের করতে বলা হলো। তো সিএফসি 11 এর সংকেত বের করার ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটার সাথে 90 যোগ করে নিতে হবে। 90 যোগ করার পর যে রেজাল্ট আসতেছে, দেখো এই যে 101 আমরা রেজাল্ট পাইলাম, সেই সংখ্যাটার প্রথম অঙ্কটা ওই সিএফসি যৌগের কার্বন সংখ্যা নির্দেশ করবে। তারপরে ওই সংখ্যাটার দ্বিতীয় অঙ্কটা ওই সিএফসি যৌগের হাইড্রোজেন সংখ্যা নির্দেশ করবে। আর ওই সংখ্যাটার তৃতীয় অঙ্কটা ওই সিএফসি যৌগের ফ্লোরিন সংখ্যা নির্দেশ করবে। তাহলে এই সিএফসি 11 যৌগে কার্বন সংখ্যা আছে 1টা, সিএফসি 11 যৌগে হাইড্রোজেন সংখ্যা আছে 0টা, আর সিএফসি 11 যৌগতেই ফ্লোরিন সংখ্যা আছে 1টা। তাহলে আমরা যদি এখন দেই কার্বন 1টা, ফ্লোরিন 1টা, কোনো হাইড্রোজেন নেই, কার্বনের হাত 4টা, তাহলে বাকি হাতগুলো আমাদেরকে ক্লোরিন দ্বারা ফিল আপ করে দিতে হবে। তাহলে সিএফসি 11 এর সংকেত আলটিমেটলি দাঁড়াবে CCl3F। অর্থাৎ প্রথমে আমরা 1টা কার্বন ছিল 1টা কার্বন দিলাম, দেওয়ার পরে কার্বনের হাত 4টা 4টা দিলাম, দেওয়ার পরে ফ্লোরিনের সংখ্যা 1টা ছিল, এটা দিছি। হাইড্রোজেনের সংখ্যা যেহেতু নাই, দিতে পারি নাই, এই কারণে বাকি 3টে হাত ফাঁকা ছিল, সেই ফাঁকা 3টে হাতে আমাদেরকে ক্লোরিন দিয়ে দিতে হবে। এটাই হইতেছে রুলস। তাহলে সিস্টেম তো হচ্ছে প্রথমে কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপরে ফ্লোরিন, তারপরে কি ক্লোরিন। ঠিক আছে, প্রথমে কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপরে ফ্লোরিন, তারপরে ক্লোরিন। আচ্ছা, আশা করি ক্লিয়ার সিএফসি এর সংকেত বের করা। তো আর একটা এক্সাম্পল যদি দেই, সিএফসি ধরো 112 দেওয়া হলো, তাহলে এক্ষেত্রে যদি আমরা 90 যোগ করি আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে 202। তাহলে কার্বন সংখ্যা 2টা দিলাম, হাইড্রোজেন সংখ্যা 0টা দিতে পারতেছি না, ফ্লোরিন সংখ্যা 2টা, তাহলে ফ্লোরিন 2টা দিলাম, আর বাকি 4টা হাতে আমাদের কি দিয়ে দিতে হবে? ক্লোরিন দিয়ে ফিল আপ করে দিতে হবে। তাহলে C2F2Cl4। সিএফসি 112 সংকেত হচ্ছে C2F2Cl4। কার্বন 2টা, কারণ প্রথম সংখ্যাটা 2, দ্বিতীয় সংখ্যাটা 0, হাইড্রোজেন নাই, তৃতীয় অঙ্কটা হচ্ছে 2, অর্থাৎ ফ্লোরিন সংখ্যা 2টা, আর বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা ফিল আপ করে দিতে হবে। তারপর আমরা পড়বো হচ্ছে দিকমুখিতার উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার। বিক্রিয়া হচ্ছে দিকমুখিতার উপর ভিত্তি করে 2 প্রকার। একমুখী বিক্রিয়া, যেটাকে ইরিভার্সিবল রিয়াকশন বলছি, আর হচ্ছে উভমুখী বিক্রিয়া।
দেখো একমুখী বিক্রিয়া একটি উদাহরণ দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটা কিন্তু শুধুমাত্র সম্মুখ দিকেই সংঘটিত হয়, এই বিক্রিয়াটা কিন্তু রিভার্সিবল রিয়াকশন হয় না। তোমরা যখন পানির মধ্যে লবণ দাও তখন কি কখনো দেখছো যে পানির মধ্যে লবণ দেওয়ার সাথে সাথে অ্যাসিড হয়ে যাচ্ছে আর ক্ষার হয়ে যাইতেছে? এরকম কিন্তু হয় না, যেটা নো রিয়াকশন। সোডিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়ায় কিন্তু কোনো রিয়াকশন হয়ে অ্যাসিড কিংবা ক্ষার ফর্মেশন করে না, অর্থাৎ উল্টোমুখী বিক্রিয়াটা হয় না। এই বিক্রিয়াটাতে বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যায়। ঠিক আছে, বুঝাতে পারছে কিনা? আচ্ছা, একমুখী বিক্রিয়া নিচে আরেকটা উদাহরণ দেওয়া আছে। তোমাদের এই টপিকস থেকে কি পড়তে হবে? এই টপিকস থেকে তোমাদের পড়তে হবে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার উদাহরণগুলো। তোমাদের হাজারি স্যারের বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে এবং ডাইজেস্টে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো এখান থেকে পড়ে ফেলবা। এখান থেকে যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে নিচের কোনটি একমুখী বিক্রিয়ার উদাহরণ নয়, কিংবা নিচের কোনটি উভমুখী বিক্রিয়া, এই টাইপের প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে একমুখী বিক্রিয়ার এক্সাম্পল গুলা আর উভমুখী বিক্রিয়ার এক্সাম্পল গুলা পড়ে ফেলতে হবে। তাহলে শুরু থেকে আমরা কি কি পড়লাম? শুরু থেকে আমরা গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি পড়ছি, তারপর হচ্ছে পার্সেন্ট অ্যাটম ইকোনমি, আর হচ্ছে ই ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করলাম। পার্সেন্ট অ্যাটম ইকোনমি, ই ফ্যাক্টর হচ্ছে পরস্পরের বিপরীত। তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে সিএফসি এর সংকেত বের করা, সিএফসি সিএফসি এর জীবনকাল, এবং তারপর আমরা বিক্রিয়ার দিকমুখিতার উপর ভিত্তি করে একমুখী উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা এবং তার পাশাপাশি উদাহরণ পড়লাম। উভমুখী বিক্রিয়া কি? এই যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে তাপ দিলে যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, তেমনি ভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইডকে যদি আমি তাপ দিই সেক্ষেত্রেও কিন্তু সেটা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াও হয়, পশ্চাৎমুখী বিক্রিয়াও হয়, বিক্রিয়াটা দুদিকেই সংঘটিত হওয়া সম্ভব। এজন্য এটিকে উভমুখী বা রিভার্সিবল রিয়াকশন বলা হয়। তাহলে একমুখী আর উভমুখী বিক্রিয়ার এক্সাম্পল গুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, তারপরে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকস গুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ রিভার্সিবল রিয়াকশন। উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখি। এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়, এই টাইপের প্রশ্ন আসবে। প্রথমটা কি? যে উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। মানে এমন কখনো হবে না যে বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে সব শেষ হয়ে সমস্তটাই উৎপাদে পরিণত হয়ে বসে আছে, এরকম কখনো হবে না। আবার উৎপাদগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে সব রিভার্সিবল রিয়াকশন করে বিক্রিয়কে পরিণত হয়ে বসে আছে, এরকমও কখনো হবে না। তাহলে বিক্রিয়কের শতভাগ উৎপাদে বা উৎপাদের শতভাগ বিক্রিয়কে পরিণত হয় না। তারপর হচ্ছে উভয় দিক থেকে শুরু করা যায়, উভয় দিক থেকে শুরু করা যায়, বিক্রিয়াটা উভয় দিক থেকে শুরু করা যায়। অর্থাৎ বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতে পারবে, উৎপাদ নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করতে পারবে, উভয় দিক থেকে শুরু করা যাবে। সাম্যাবস্থা আসার প্রবণতা আছে। কখন সাম্যাবস্থা আসে? এই যে 6 নম্বর বৈশিষ্ট্যটা, যে উভয় দিকের বিক্রিয়ার হার সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হবে। উভয় দিক মানে কি? সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হবে। আবার সমীকরণ আকারে লেখার সময় আমরা সমান কিংবা একমুখী তীর চিহ্ন ব্যবহার করতে পারবো না। আমরা কি করব? আমরা হচ্ছে বিপরীতমুখী দুটি অর্ধ তীর চিহ্ন ব্যবহার করব, বিপরীতমুখী দুটি অর্ধ তীর চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, তারপরের টপিকটা হচ্ছে বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন। বিক্রিয়ার হার জিনিসটা কি? সংজ্ঞাটা আমাদের জানতে হচ্ছে যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে আমরা বিক্রিয়ার হার বলবো। সমীকরণটা দেখি। বিক্রিয়ার হারের ওপরে দেখো বলা আছে যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। আমরা কিন্তু আমাদের বেসিক থেকেই জানি যে কোনো একটা বিক্রিয়ায় শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ থাকে আর উৎপাদের ঘনমাত্রা শূন্য থাকে। বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। যত বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয় বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন অথবা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনটাকে আমরা উপরে লিখবো। যেমন বিক্রিয়কের ঘনমাত্রা সাপোজ 10 থেকে 20 হয়েছে, সরি 20 থেকে 10 হয়েছে, বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু কমে 20 থেকে 10 হয়েছে, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন কত? 10 মোল পার লিটার। ঘনমাত্রার পরিবর্তন 10 মোল পার লিটার। বিক্রিয়কের ঘনমাত্রা 20 মোল পার লিটার থেকে 10 মোল পার লিটার হয়েছে, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন 10 মোল পার লিটার।
বা এটাকে আসলে ঘনমাত্রার পরিবর্তনটাকে শেষ অবস্থা থেকে শুরুর অবস্থাতে বিয়োগ করা হয়, সেজন্য রেজাল্টটা 10 - 20 করে -10 এরকম করা হয়। আর ওই পরিবর্তন সংঘটনে ব্যয়িত সময়টা যদি 5 সেকেন্ড হয়, তাহলে আমাদের বিক্রিয়ার হার হবে -2 মোল পার লিটার পার সেকেন্ড। কেন মোল পার লিটার পার সেকেন্ড? কারণ বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে আমরা আবার জানি 1 লিটার ইজ ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার। 1 লিটার ইজ ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার, 1 কিউবিক ডেসিমিটার। তাহলে বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড আর মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড। আর এই বিক্রিয়াটা যদি একটি গ্যাসীয় বিক্রিয়া হয়, একটা গ্যাসীয় বিক্রিয়া হয়, তাহলে সেই বিক্রিয়ার হারের একক হবে সেক্ষেত্রে অ্যাটমসফিয়ার পার সেকেন্ড। তাহলে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে যে নিচের কোনটি বিক্রিয়ার হারের একক নয়, অথবা নিচের কোনটি বিক্রিয়ার হারের একক। তাহলে বিক্রিয়ার হারের এককটাই আমাদের জানতে হবে, সমীকরণটা অত বেশি জানার প্রয়োজন না, বিক্রিয়ার হারের এককটা আমাদেরকে জানতে হবে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলোকে একদম মনে করো পড়ে ভর্তা করে ফেলতে হবে। মুখ্য বিক্রিয়ার বৈশিষ্ট্য, বিক্রিয়ার হারের একক তো আমরা এখান থেকে পড়ে ফেললাম। এবার আসো হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট কি জিনিস? বিক্রিয়ার হারই হচ্ছে হার ধ্রুবক। এখন তোমরা বলতে পারো যে তাহলে হার ধ্রুবক আবার নতুন করে আলাদা টার্ম নিয়ে আসার কি দরকার ছিল? বিক্রিয়ার হারই যদি হার ধ্রুবক হয়। হ্যাঁ, বিক্রিয়ার হারই হার ধ্রুবক, তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রাকে 1 হতে হবে। যদি কোনো বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রা 1 হয়, তাহলেই ওই বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হবে। বুঝাইতে পারছি কিনা? বিক্রিয়কগুলোর ঘনমাত্রা যদি 1 হয়, তাহলে ওই বিক্রিয়ার হারকেই বিক্রিয়ার হার ধ্রুবক বলা হবে। আচ্ছা, তারপরে তোমরা তোমাদের বইতে দেখবা ওখানে বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্যতে 3টা পয়েন্ট, আর বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে মিল এবং গড়মিল দেওয়া আছে। এই 2টা টপিকস খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওই টপিকসগুলো ওখান থেকে খুব সুন্দরভাবে সুচারুরূপে আত্মস্থ করে ফেলবা। তারপরে আমরা পরের টপিকসে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিঅ্যাকশন। তাপমাত্রা বাড়ালে আসলে কি ঘটে? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, ঠিক আছে? তোমরা খুব ইজিলি জানো যে পানি যদি হাঁড়িতে নিয়ে যদি গ্যাসের চুলাতে ফোটানো হয়, তাহলে দেখবা যে পানি কিন্তু লাফালাফি করতে শুরু করে। কারণ পানির অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। আর কোনো অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে তাদের মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পাওয়া। দুটাই হবে সাইমালটেনিয়াসলি। আর আরেকটা হচ্ছে অধিকতর সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অধিকতর সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন কথা হলো যে সক্রিয়ণ শক্তি কি জিনিস? অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি কি জিনিস? সক্রিয়ণ শক্তি হচ্ছে এমন ন্যূনতম পরিমাণ শক্তি যেই শক্তি অর্জন করা ব্যতীত কোনো বিক্রিয়ক অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়ক অণুকে সক্রিয়ণ শক্তি অর্জন করেই কেবল বিক্রিয়ায় অংশগ্রহণ করা পসিবল। তাহলে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যদি কম হয়, তাহলে ওই বিক্রিয়ায় অবশ্যই অংশগ্রহণকারী বিক্রিয়ক অণুর সংখ্যা বেশি হবে। কারণ সক্রিয়ণ শক্তির মান কম, অর্জন করাটা ইজি, এই জন্য বেশি বেশি সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে, এবং বেশি বেশি বিক্রিয়ক অণু বিক্রিয়া অংশগ্রহণ করার কারণে বিক্রিয়ার হারও বেড়ে যাবে। তাহলে সম্পর্কটা কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক। কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যত কম, ওই বিক্রিয়ার হার তত বেশি। কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যত বেশি, ওই বিক্রিয়ার হার তত কম। এটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির ধারণা। তাহলে তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে? অণুবায়নগুলোর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, সংঘর্ষের হার বৃদ্ধি পাচ্ছে, আর সক্রিয়ণ শক্তি অণুগুলো বা বিক্রিয়ক অণুগুলো সক্রিয়ণ শক্তি অর্জন করে ফেলতেছে। বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে অ্যারেনিয়াস ইকুয়েশন আছে। এই অ্যারেনিয়াস ইকুয়েশনটা শুধুমাত্র ইকুয়েশনটা জানতে হবে। কে ইজ ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ই হচ্ছে ইএ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.31 × 10⁻³ কিলোজুল পার কেলভিন পার মোল, আর টি হচ্ছে টেম্পারেচার কেলভিনে।
ঠিক আছে, টি হচ্ছে টেম্পারেচার কেলভিনে। তাহলে এই সমীকরণটা থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা কিভাবে, প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সমীকরণটি সঠিক, বা নিচের কোন সমীকরণটি সঠিক নয়, সরি নিচের কোন সমীকরণটি সঠিক, এই প্রশ্নটা আসা এখানে পসিবল, শুধুমাত্র সমীকরণটা জানলেই হবে। আচ্ছা, তারপর একটি হাদিস দেখো যে 5টি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বেই তার যথার্থ মূল্যায়ন করা উচিত। আল্লাহ রাসূল আমাদেরকে এই কথাটি বলে গিয়েছেন যে তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার, তোমার অসচ্ছলতার পূর্বে তোমার সচ্ছলতার, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবকাশের, এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনের গুরুত্বটা তোমাদের প্রত্যেককেই দেওয়া উচিত। বৃদ্ধ অবস্থায় উপনীত হওয়ার পূর্বে তোমার যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। কিছুদিন পরে অসুস্থ হওয়ার আগে তোমার এই বর্তমান সুস্থতাটাকে মূল্যায়ন করে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে অসচ্ছলতা আসতে পারে, সেজন্য বর্তমান সচ্ছলতাকে সদ্ব্যবহার করতে হবে, সচ্ছলতাকে ভবিষ্যতের পাথেয় হিসেবে কাজে লাগাতে হবে। ব্যস্ততার পূর্বে অবকাশের, ভবিষ্যতে তোমার ব্যস্ত জীবন কাটতে পারে, এই সময়ে অবকাশ যে সময়গুলো কাটাচ্ছ সেই সময়গুলোকে কাজে লাগাতে হবে জীবনের গুরুত্বপূর্ণ কিছু কাজে। এবং আলটিমেটলি মারা যাওয়ার আগে অবশ্যই তো জীবনের মূল্যায়ন করতে হবে, তা না হলে তো আলটিমেটলি আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। মৃত্যুর পরে তো আমাদেরকে তখন আর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তারপরে হচ্ছে পরের টপিকস। আচ্ছা, এই পরের টপিকসে যাওয়ার আগে আমরা একটা পোল ক্রিয়েট করি। তোমরা হয়তো অনেকক্ষণ পরে একটু বোর হয়ে গেছো। আচ্ছা, এটার জন্য 20 সেকেন্ড সময় থাকবে, আমি অলরেডি বলে ফেলছি। এই প্রশ্নটার অ্যান্সার করো, দেখি 100% সঠিক অ্যান্সার আসে কিনা। 20 সেকেন্ড সময়। 5 4 3 2 1 0। দেখো, রসায়নবিদদের দ্বারা অনুমোদিত সবুজ রসায়নের নীতি 12টি। এটা আমি বারবার বারবার হ্যামারিং করে করে তোমাদেরকে বললাম। 92% সঠিক অ্যান্সার করছো, ভেরি গুড। বাকি যারা ভুল অ্যান্সার করছো তারা আবার শুনে রাখো, রসায়নবিদদের দ্বারা অনুমোদিত সবুজ রসায়নের নীতি হচ্ছে 12টি। তারপরে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব, ইফেক্ট অফ প্রেসার অন রেট অফ রিয়াকশন। বইতে যেই জায়গাটাতে এই টপিকসটা আছে ওই টপিকসটার পাশে সুন্দর করে একটা কথা চিহ্ন বা একটা কথা লিখে রাখবা যে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাবটা হচ্ছে সমানুপাতিক। মানে কি? মানে হচ্ছে চাপ বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে। খুব সিম্পল একটা কথা, চাপ বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে। কিভাবে বাড়ে? এই দেখো, কোনো একটা গ্যাসীয় বিক্রিয়কে আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে ওই গ্যাসটা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে খুব অল্প একটা জায়গার মধ্যে বেশি পদার্থ অবস্থান করবে। আর অল্প একটা জায়গার মধ্যে বেশি পদার্থ অবস্থান করার অর্থই হচ্ছে ওই পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি হয়ে যাবে। ঘনমাত্রা বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে ওই জায়গায় যে অণুগুলো আছে সেইগুলোর মধ্যে সংযোগ এবং সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আর সংযোগ সংঘর্ষ হলেই তো বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। খুব সিম্পল। এত কিছু আমাদের গাল গল্প আমাদের কিছুই লাগবে না, আমাদের শুধুমাত্র একটা কথাই লাগবে, সেটা হচ্ছে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাবটা সমানুপাতিক। এবং ঠিক একইভাবে বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাবটাও হচ্ছে সমানুপাতিক। ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে, ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি অফ কেমিক্যাল রিয়াকশন। এই টপিকসটা বলার আগে তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটি বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ, 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। আবার বলি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পায়। কলিশন থিওরি অফ কেমিক্যাল রিয়াকশন আমরা এখন পড়ব, রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। আসলে শর্তটা হচ্ছে বিক্রিয়া সংঘটনের শর্ত। ঠিক আছে, একটা বিক্রিয়া সংঘটিত হতে হলে কি কি হওয়া প্রয়োজন? 3টা ঘটনা না ঘটলে কখনোই একটা বিক্রিয়া সংঘটিত হবে না। যেমন ধরো, তোমাদের মধ্যকার 2 জনকে একটা রুমের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো। একজন রুমের উত্তর কোণায় আর একজন রুমের দক্ষিণ কোণায় জানালা ধরে দাঁড়িয়ে আছে, উত্তর দিকের আর দক্ষিণ দিকের বাতাস হাওয়া খাইতেছে। তাহলে কি নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন হওয়া পসিবল? পসিবল না। উদাহরণস্বরূপ, হাইড্রোজেন এবং আয়োডিনকে আমি একটা রুমের মধ্যে ঢুকাই দিলাম, হাইড্রোজেন উত্তরে আয়োডিন দক্ষিণে। তারা নিজেরা নিজেদের মধ্যে উপভোগ করতেছে সময়, কিন্তু নিজেরা নিজেদের কাছে আসতেছে না। বিক্রিয়া কি হওয়া সম্ভব? না। তাহলে বিক্রিয়া সংঘটনের প্রথম শর্ত কি? শর্ত হচ্ছে অণু পরমাণু বা আয়নের মধ্যে সংঘর্ষ হতে হবে। সংঘর্ষ যদি না হয়
তাহলে কোনোভাবেই বিক্রিয়া হওয়া পসিবল না। প্রথম শর্ত, সংঘর্ষ হতেই হবে। দ্বিতীয় শর্ত, ওই সংঘর্ষটা অবশ্যই অবশ্যই একটা নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে। দেখা যাচ্ছে যে কাছাকাছি এসে একটু মোলায়েম মোলায়েম টাচ করতেছে, না, ওইভাবে কিন্তু বিক্রিয়া সংঘটিত হবে না। বিক্রিয়া সংঘটিত হতে হলে জোরে সোরেই সংঘর্ষ হতে হবে, নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগেই এই সংঘর্ষটা হওয়া লাগবে। তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত শুধুমাত্র এই শক্তি সহযোগে সংযোগ হলেই হচ্ছে না, নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে হতে হচ্ছে, নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে হতে হবে। ঠিক আছে? যেমন ধরো কাউকে আমি বললাম যে হে রফিক, তুমি এক কাজ করো, ওই দেয়ালটা একটু ভেঙে দিয়ে আসো। তো রফিক যে কি করলো, দেয়ালে ঘুষি না মেরে রফিক হইতেছে ফ্লোরে ঘুষি মারা শুরু করলো, আর ফ্লোর ভেঙে গেল। তাহলে কি নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে কি রফিক সংঘর্ষ ঘটাতে পারলো? না, কারণ রফিককে বলা হয়েছিল দেয়ালটাকে ভেঙে আসতে, কিন্তু রফিক ভেঙে ফেললো হইতেছে ফ্লোর। কারণ কি? তার দিকবিন্যাস ঠিক ছিল না। তাকে সংঘর্ষ করতে বলা হয়েছে দেয়ালে, সে সংঘর্ষ করছে ফ্লোরে, এজন্য ফ্লোর ভেঙে গেছে। তাহলে বিক্রিয়াটা কিন্তু সফল হয় নাই। তাহলে সংঘর্ষ হতে হবে, সেই সংঘর্ষটা অবশ্যই একটা শক্তিশালী সহযোগ সংঘর্ষ হতে হবে। আর তৃতীয় শর্তটা অবশ্যই নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে। এই তিনটা শর্ত ফিল আপ করলেই কেবল রাসায়নিক বিক্রিয়া হওয়া পসিবল, নতুবা নয়। এই যে এ নাম্বারে দেখো, এই যে লাল বল নীল সবুজ বলের সাথে সংঘর্ষ করে এই বিক্রিয়াটাতে কোনো ঘটনাই ঘটাতে পারে নাই, আগে যা ছিল তেমনই আছে। কারণ এখানে হয়তো নির্দিষ্ট শক্তি সহযোগে হয় নাই, অথবা নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে হয় নাই, যে কোনো একটা সমস্যা হয়েছে। কিন্তু দ্বিতীয়টাতে দেখো সংঘর্ষ হয়ে উলটপালট হয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়াটা সংঘটিত হয়েছে। প্রথমটা একটা ইনইফেক্টিভ কলিশন ছিল, কিন্তু দ্বিতীয়টা একটা ইফেক্টিভ কলিশন। এখানে বিক্রিয়া সংঘটিত হয়েছে, দুইটা আলাদা আলাদা উৎপাদ ফরমেশন হয়েছে, কিন্তু আগেরটাতে বিক্রিয়কও যা ছিল উৎপাদেও তাই, কোনো চেঞ্জ নাই। এবার হইতেছে সেই প্রভাবক। ক্লাস 5-এ থাকতে আমি মনে করো যে যে যেটার ভূমিকা পালন করতাম। ক্লাস 5-এ থাকতে একটি ফাহাদ নামের আমার ফ্রেন্ড, আর আরেকটি হচ্ছে ঐশী নামের আমার এক মেয়ে ফ্রেন্ড, এই দুইজনের মধ্যে একটি প্রণয় ছিল। তাদের মধ্যকার প্রণয়কে গাঢ়তর করার জন্য আমাকে কাজে লাগানো হতো। তাদের মধ্যকার চিঠি আদান প্রদানের বাহক হিসেবে, চিঠি বাহক হিসেবে আমি কাজ করতাম। চিঠি হইতেছে তাদের মধ্যে আনাগোনা করতাম। কিন্তু আলটিমেটলি আমার ভরের এবং গঠনের কোনো পরিবর্তন হয় নাই। মানে আমি জীবনে আর কিছু পাই নাই, ওদের মধ্যেই প্রণয় হয়ে গেছিল, কিন্তু আমি থেকে গেলাম সেই মানে চিঠি বাহকই, আজীবনই চিঠি বহন করার মতো অবস্থা আর কি। ঠিক আছে? তো প্রভাবকটা হইতেছে এই ধরনের ঘটক। প্রভাবক আসলে বেসিক্যালি কি? ঘটক। আর প্রভাবকটা যেহেতু ছোটখাটো আর কি, আমিও তো ক্লাস 5-এ থাকতে ছোটই ছিলাম, তো এই জন্য ওই সময়টাকে আমি নিজেকে অনুঘটক ভাবতাম। তাহলে প্রভাবকের আরেকটা নাম হচ্ছে অনুঘটক, ছোট ঘটক, পিচ্ছি ঘটক, যার ভরের এবং গঠনের কোনো পরিবর্তন হয় না, যার আসলে কিছুই পাওয়ার নাই, সে কিছুই পায় না, সে শুধু দিয়েই যায়, সে শুধু ভূমিকাই পালন করে, দিন শেষে তার কোনো বেতন করি নাই। আচ্ছা, তো এই হচ্ছে প্রভাবক। প্রভাবকের বৈশিষ্ট্যগুলো হইতেছে ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট। এটা যদি কেউ না পারে, তাহলে তার মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাহলে প্রভাবকের বৈশিষ্ট্যটাকে খুব 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 ভালোভাবে আমাদেরকে জানতে হবে। প্রথম বৈশিষ্ট্য, যে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে। আসলে কি সব প্রভাবকই কি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে হ্রাস করবে? না। ধনাত্মক প্রভাবক হচ্ছে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস করবে, বাট ঋণাত্মক প্রভাবক কিন্তু বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে কমায় দিবে। তারপরে প্রভাবক সম্মুখমুখী বিক্রিয়ার গতিকেও বাড়াবে, প্রভাবক পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিকেও বাড়াবে। যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরির রেটটাকেও সে বাড়াবে, অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হওয়ার রেটটাকেও সে বাড়াবে। তারপরে উহমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করে না। উহমুখী বিক্রিয়া যে সাম্যাবস্থা, প্রভাবক সেই সাম্যের অবস্থানকে কখনোই পরিবর্তন করতে পারে না। প্রভাবক যে কাজটা করতে পারে সেটা হলো সাম্যের অবস্থানে দ্রুত উপনীত হতে প্রভাবক সাহায্য করতে পারে। প্রভাবক কখনোই সাম্যাবস্থার অবস্থানকে পরিবর্তন করতে পারে না। তারপর হচ্ছে প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। প্রভাবকের কার্যকারিতা কিরকম? অত্যন্ত সুনির্দিষ্ট। একটা নির্দিষ্ট বিক্রিয়ায় একটা নির্দিষ্ট প্রভাবকই কাজ করে, একটা নির্দিষ্ট বিক্রিয়ায় একটা নির্দিষ্ট প্রভাবকই কাজ করে। প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। এই যে বিক্রিয়া শেষে প্রভাবকের ভরের বা গঠনের কোনো পরিবর্তন হয় না আমার মতো। আর সামান্য পরিমাণ প্রভাবকই বিক্রিয়ার বেগ কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করে ফেলে। সামান্য পরিমাণ প্রভাবক, ওই 1-2 বস্তা 3-4 বস্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা 2-1 চামচ দিলেই কিন্তু প্রভাবক কাজ করে ফেলে। এটা কথার কথা বললাম আর কি। আর সর্বশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে একটা সরলতম বিকল্প পথ সৃষ্টি করে প্রভাবক, যাতে কিনা সক্রিয়ণ শক্তির মান
হ্রাস হয়। এইবারে আসো এই চ্যাপ্টারের একটি হট টপিক, গরম বিষয়। এই টপিকসটা জানা প্রত্যেকের জন্য ফরজে আইন। কি? প্রভাবকের প্রকারভেদ। কয় প্রকার? 4 প্রকার। ধনাত্মক, ঋণাত্মক, অটো, আবিষ্ট। আমাদের সংজ্ঞা জানতে হবে না, কিন্তু সংজ্ঞা তো ইজিলি সবাই জানো। ধনাত্মক প্রভাবক হচ্ছে প্রভাবকের বিক্রিয়ার গতিকে বাড়ায় দেয়, ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেয়, অটো প্রভাবক নিজেই নিজের বিক্রিয়াটাকে প্রভাবিত করে, আবিষ্ট প্রভাবক হচ্ছে একজনের প্রভাবে আরেকজন প্রভাবিত হওয়া আর কি। আমাদের লাগবে আসলে বেসিক্যালি উদাহরণ। এইখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন না এসে ছাড়বে না, আসছে, এইবারও আসার সম্ভাবনা আছে, ভবিষ্যতেও আসবে। তাহলে এই টপিকসটা থেকে আমাদের পড়তে হবে প্রত্যেকটা প্রভাবকের উদাহরণ। একটা করে আমি উদাহরণ বলে যাচ্ছি। ধনাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটি কিনা পটাশিয়াম পারক্লোরেটের বিযোজনকে ত্বরান্বিত করে। ঋণাত্মক প্রভাবক হচ্ছে ফসফরিক অ্যাসিড, যেটি হাইড্রোজেন পারঅক্সাইডের বিযোজনকে মন্থর করে দেয়। তাহলে ধনাত্মক প্রভাবক কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আরো কিছু ধনাত্মক প্রভাবকের উদাহরণ তোমাদের ডাইজেস্ট অ্যান্ড দাগানো বইতে লেখা আছে, ওখান থেকে খুব সুন্দরভাবে আত্মস্থ অ্যাসিমিলেশন করে ফেলবা। ঋণাত্মক প্রভাবক কি? ফসফরিক অ্যাসিড H3PO4। ঋণাত্মক প্রভাবক কি? ফসফরিক অ্যাসিড H3PO4। আর অটো প্রভাবক হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন। অটো প্রভাবক হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন। অটো প্রভাবক কি? ম্যাঙ্গানাস আয়ন। আর আবিষ্ট প্রভাবক দেখো, এই যে সোডিয়াম সালফাইডটা অক্সিজেনের সাথে ঢুসাঢুসি করে সোডিয়াম সালফেটে পরিণত হয়ে গেল, কিন্তু সোডিয়াম আর্সেনাইডটা অক্সিজেনের সাথে মারামারি করে নো রিয়াকশন। সোডিয়াম আর্সেনাইটের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। ওর চরিত্র চেঞ্জ করতে হলে সোডিয়াম সালফাইড দিয়ে ওকে ভয় দেখাতে হবে। সোডিয়াম আর্সেনাইটের চরিত্র ছিল কোনো রিয়াকশন না করা, কিন্তু ওর চরিত্রকে চেঞ্জ করার জন্য এসে গেল সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইটের ভয়ে ওর চরিত্র চেঞ্জ হয়ে নো রিয়াকশন থেকে সোডিয়াম আর্সেনাইডটা পরিণত হয়ে গেল Na3ASO4 বা সোডিয়াম আর্সেনেটে। কার ভয়ে হলো? সোডিয়াম সালফাইটের ভয়ে হলো। কার আবেশে হলো? সোডিয়াম সালফাইটের আবেশে হলো। তাহলে আবিষ্ট প্রভাবকটা কোনটা? সোডিয়াম সালফাইট। ভেরি ভেরি গুড, সব বুঝে গেছো। এবার আসা হচ্ছে প্রভাবক সহায়ক। ওই ক্লাস 5-এ আমার আসলে সহায়ক কারা ছিল? কিছু কিছু বন্ধু ছিল, যেদিন আমি টায়ার্ড থাকতাম চিঠিটা বহন করতো অন্য কেউ, ওরাই হচ্ছে সহায়ক। মানে যে হচ্ছে প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, সেগুলোই হচ্ছে প্রভাবক সহায়ক। আর যে সমস্ত পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে কমিয়ে দেয়, সেগুলো হচ্ছে প্রভাবক বিষ। যেমন আয়রন প্রভাবকের প্রভাবক সহায়ক হচ্ছে মলিবডেনাম, আর প্লাটিনাম প্রভাবকের প্রভাবক বিষ হচ্ছে আর্সেনিক অক্সাইড। তাহলে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষের যে এক্সাম্পল গুলো বইতে দেওয়া আছে, ডাইজেস্টে দেওয়া আছে, সেগুলো খুব সুন্দর করে খেয়ে ফেলতে হবে, ডাইজেশন করে ফেলতে হবে, অ্যাবজর্পশন করে ফেলতে হবে। ইনডাইজেশন হইলে কিন্তু বদহজম হলে ডায়রিয়া হয়ে যাবে, সেটা বের হয়ে গেলে আর কোনোদিন মনেও থাকবে না, পরীক্ষার হলে অ্যান্সারও করতে পারবে না। আচ্ছা, এবার একটা তোমাদের প্রশ্ন, পোল 2 নম্বর পোল। এটাতেও সময় থাকবে 25 সেকেন্ড। দেখি এটাতে কত পার্সেন্ট সঠিক অ্যান্সার করতে পারো। সম্পূর্ণ টোটাল ভোট আমি চাই। 25 সেকেন্ড সময় থাকবে, টোটাল ভোট চাইতেছি। একদম যত সংখ্যক এখানে স্টুডেন্টরা আসো, টোটালটা যাতে আমি পেয়ে যাই, একজন স্টুডেন্টের জন্য বাদ না থাকে অ্যান্সার করতে। একজন স্টুডেন্টও যেন বাদ না থাকে। সময় আরো বাড়ায় দিলাম, 30 সেকেন্ড। আরো বাড়াইলাম 5 সেকেন্ড। আচ্ছা, তারপরেও 400 স্টুডেন্ট আনসার করে নাই। ঠিক আছে, আমরা আমাদের 86% সঠিক অ্যান্সার পাইছি। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য সব বিক্রিয়ার হার হচ্ছে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। ভেরি গুড, 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, নট 3 থেকে 4 গুণ বা 4 থেকে 5 বা 5 থেকে 6। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য সব বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। ভেরি গুড। তারপর আমরা আমাদের পরের টপিক, প্রভাবক সমসত্ব প্রভাবন। এই জিনিসটা বোঝার জন্য জাস্ট বিক্রিয়ার দিকে খেয়াল করলেই হবে। সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন আর সালফার ট্রাইঅক্সাইড তিনটাই দেখো গ্যাস। নাইট্রিক অক্সাইড যে প্রভাবক, ওটাও গ্যাস। মানে এই বিক্রিয়াটাতে বিক্রিয়কগুলো গ্যাস, উৎপাদ গ্যাস, প্রভাবক এই পদার্থটাও গ্যাস।
সবগুলো গ্যাসীয় অবস্থায় একই ভৌত অবস্থায় থাকার কারণে এই বিক্রিয়ার প্রভাবনটাকে বলা হয় সমসত্ব প্রভাবন, হোমোজেনাস। সবই একরকম, তো সবই একরকম হলে সেগুলোকে হোমোজেনাস সমসত্ব বলা হয়। কিন্তু একটু ভিন্ন হইলেই, যেমন পরেরটাতে বিক্রিয়ক গ্যাস উৎপাদ গ্যাস, কিন্তু আমাদের প্রভাবকটা হয়ে গেছে কিন্তু সলিড, এই জন্য এই বিক্রিয়াটার প্রভাবনটাকে বলা হয় অসমসত্ব প্রভাবন বা হেটারোজেনাস ক্যাটালাইসিস। হেটারোজেনাস ক্যাটালাইসিস, ঠিক আছে, সমসত্ব প্রভাবন আর পরেরটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। তাহলে সমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশলটা হচ্ছে কি রকম? সমসত্ব প্রভাবন কিভাবে হয়? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে হয়। আর অসমসত্ব প্রভাবনটা কিভাবে হয়? অধিশোষণের মাধ্যমে হয়। অসমসত্ব প্রভাবনটা কিভাবে হয়? অধিশোষণের মাধ্যমে। সমসত্ব প্রভাবন হয় অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, অসমসত্ব প্রভাবন হয় অধিশোষণের মাধ্যমে। আচ্ছা, ভেরি গুড। তারপরে আমরা চলে আসি জৈব প্রভাবক এনজাইম, বায়োক্যাটালিস্ট এনজাইম। এই জৈব প্রভাবক এনজাইমের বৈশিষ্ট্যগুলো জানা প্রত্যেকের জন্য ফরজে আইন, কখনোই ফরজে কিফায়া না। একজন জানলে হবে না, সবাইকে জানতে হবে। তো কি এনজাইমের কিউট কিউট হোয়াইট বিউটিফুল কিছু সুন্দর বৈশিষ্ট্য দেওয়া আছে। এনজাইম হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ থেকে উৎপন্ন হয়। কোথা কোথা থেকে উৎপন্ন হয়? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ থেকে উৎপন্ন হয়। এনজাইম কিরকম? উচ্চ আণবিক ভর বিশিষ্ট। কিরকম? উচ্চ আণবিক ভর বিশিষ্ট। আর এনজাইম হচ্ছে নাইট্রোজেন যুক্ত। এনজাইম কিরকম? নাইট্রোজেন যুক্ত, ঠিক আছে কিনা? সালফার যুক্ত না, কিন্তু নাইট্রোজেন যুক্ত। তারপরে এনজাইম হচ্ছে বর্তুলাকার, নট বোতলাকার। বোতল টোতল আকৃতির না, কিন্তু এনজাইম হচ্ছে বর্তুলাকার। তারপরে এনজাইম টারশিয়ারি প্রোটিন, নট প্রাইমারি সেকেন্ডারি বা কোয়াটার্নারি। এনজাইম হচ্ছে টারশিয়ারি প্রোটিন। আর এনজাইম কোনো সরল জৈব পদার্থ নয়, এনজাইম হচ্ছে একটি জটিল জৈব পদার্থ, উচ্চ আণবিক ভর বিশিষ্ট, টারশিয়ারি প্রোটিন, বর্তুলাকার, নাইট্রোজেন যুক্ত। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এনজাইমের ভিতরে আছে। তারপরে এনজাইমের যে উদাহরণ দেওয়া আছে দেখো, এই যে গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজটাকে জাইমেজ এনজাইমের সাহায্যে পিটিয়ে এটাকে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করা হয়েছে। কোন এনজাইম দিয়ে গ্লুকোজকে পিটানো হলো? জাইমেজ এনজাইম দিয়ে। এই পিটানো এনজাইম জাইমেজটা কোন উদ্ভিদ থেকে আসলো? ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে। ইস্ট নামক কোষ থেকে আমরা এই হাতুড়িটা বা জাইমেজটা পাইলাম। সেই জাইমেজ দিয়ে আমরা পিটালাম কাকে? গ্লুকোজকে পিটিয়ে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলাম জাইমেজ এনজাইমের সহায়তায়। পাচ্ছি কোথা থেকে? ইস্ট থেকে। আর সয়াবিন থেকে আমরা পাই ইউরিয়াজ এনজাইম। ওই ইউরিয়াজ এনজাইম দিয়ে আমরা কাকে পিটাই? ইউরিয়াকে। H2NCONH2, এই ইউরিয়াকে পিটিয়ে আমরা অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করি। আগেরটাকে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, এখানে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে ইউরিয়াজ এনজাইম পাচ্ছি কোথা থেকে? সয়াবিন থেকে। তারপরে এনজাইমের কার্যকারিতার কিছু ক্ষেত্র তোমাদের বইতে দেওয়া আছে, দাগানো আছে, ওগুলো পড়ে ফেলবা। 37°C টেম্পারেচার এবং pH 7-এর কাছাকাছি এনজাইমগুলো খুব ভালো কাজ করে। তারপরে সাম্যাবস্থার গতিশীলতা বা চলমান প্রকৃতি, ডাইনামিক নেচার অফ ইকুইলিব্রিয়াম, মৌখিকভাবে বলে যায় কোনো একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হয় তখন আসলে বেসিক্যালি কি ঘটনা ঘটে? সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে গেলে বিক্রিয়াটা উভমুখী মানে সাম্যাবস্থায় উপনীত হয় এবং বাইরে থেকে দেখতে স্থির মনে হয়, কারণ দুই দিকের গতি সমান। কিন্তু আসলে তো তা না। সম্মুখমুখী বিক্রিয়া যে হারে চলতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়া সেই একই হারে চলতেছে, কিন্তু দুইটা হার সমান হওয়ার কারণে বাইরে থেকে দেখতে ওটা স্থির মনে হয়। কিন্তু আসলে সাম্যাবস্থা কিন্তু কোনো স্থির অবস্থা না, এটা একটা অস্থির অবস্থা, মানে গতিশীল অবস্থা। এটা ভেতরে ভেতরে কিন্তু চলতেই থাকে, কখনোই থেমে থাকে না। তো এই অস্থিরতা প্রুফ করে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে। যেমন হাইড্রোজেন এবং আয়োডিনের যে উভমুখী বিক্রিয়াটা, এই উভমুখী বিক্রিয়ায় এই বিক্রিয়াটাতে যে চলমান, এটা প্রমাণ করার জন্য আমাদের তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আয়োডিন, তো তেজস্ক্রিয় আইসোটোপটা হচ্ছে কি? আয়োডিন 53 128। এইটা ব্যবহার করে আমরা সাম্যাবস্থার গতিশীলতা বা চলমান প্রকৃতি প্রুফ করি। আচ্ছা, আচ্ছা, তারপরে এই একটু ব্রেক দিয়ে তোমাদেরকে প্রশ্ন করি একটা, যে তোমাদের পড়াশোনা কেমন চলতেছে এটা একটু বলো তো দেখি। একদম নিজস্ব জায়গা থেকে বলবা যে তোমাদের পড়াশোনা কেমন চলতেছে। আচ্ছা, এখানে বেশিরভাগ অংশই বলছো পড়াশোনা হইতেছে না। এই পড়াশোনা হইতেছে না, এই শব্দটা আসলে তোমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে
চান্স পাইতে হলে, ভালো কোনো জায়গায় চান্স পাইতে হলে বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে হলে তোমাদের এই ধরনের কথা থাকতে হবে যে ভাইয়া পড়াশোনা হচ্ছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা আবার একটু রিপিট করি, যে তোমাদের অ্যান্সারটা হতে হবে যে ভাইয়া পড়াশোনা তো করতেছি প্রচুর, কিন্তু ডিপেন্ড করতেছে আল্লাহর উপর। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই সুযোগটা দেয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে চান্স পাওয়ার সুযোগটা দেয়, তাহলে হচ্ছে কেবল আমরা চান্স পাইতে পারি। এই ধরনের যে পড়াশোনা হচ্ছে না এই কথাটা বলা যাবে না আর কি। পড়াশোনা তো প্রচুর পরিমাণে করতে হবে, তার উপরেও তো আবার তকদিরের বিষয় আছে, ভাগ্যের বিষয় আছে। ঠিক আছে, আচ্ছা পড়াশোনার বিষয়ে আমরা শেষের দিকে একটু কথা বলবো নি। আচ্ছা, একটু ব্রেক পেয়ে গেলাম। আমরা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য, চারটি চারটি বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথমটা কি? সাম্যের স্থায়িত্ব। মানে কোন একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হয়, তখন ওই বিক্রিয়াটার উপরে লাথি কিল ঘুষি না দেওয়া পর্যন্ত, অর্থাৎ ওই বিক্রিয়ার নিয়ামক তাপমাত্রা, চাপ কিংবা ঘনমাত্রার পরিবর্তন করার আগ পর্যন্ত ওই উভমুখী বিক্রিয়া আজীবন স্থায়ী অবস্থায় থেকে যাবে। তারপর হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইডস, উভয় দিক থেকে সুগম্যতা। ঠিক আছে, মানে বিক্রিয়াটা উভয় দিক থেকেই ঘটানো সম্ভব, বাম দিক থেকেও ডান দিকে যাবে, ডান দিক থেকেও বাম দিকে আসবে, এটা তো তোমরা সবাই জানো। আর বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়া কখনোই শেষ হবে না। সমস্ত বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে গেছে, আবার উৎপাদগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়ে গেছে, এরকম কোনো ঘটনা কখনোই ঘটবে না। আর প্রভাবকের ভূমিকাহীনতা, প্রভাবক কখনো সাম্যের অবস্থানকে ডানে কিংবা বামে সরাতে পারবে না। প্রভাবক যেটা করতে পারবে সেটা হচ্ছে প্রভাবক সাম্যাবস্থায় দ্রুত উপনীত হতে সাহায্য করতে পারে, কিন্তু প্রভাবক কখনোই তোমার হচ্ছে সাম্যের অবস্থানকে ডানে কিংবা বামে সরাতে পারবে না। এই চারটা, এখান থেকে প্রশ্ন আসবে নিজের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য নয়। এবার হচ্ছে লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল। লা শাতেলিয়ার প্রিন্সিপালটা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছে, এটা রিডিং দিতে থাকো। রিডিং দিতে দিতে তোমাদের একটা পোল ক্রিয়েট আমি করে ফেলি, এটা 25 সেকেন্ড সময়, দেখি এবার কত পার্সেন্ট সঠিক অ্যান্সার করতে পারে। 25 সেকেন্ড সময়। 4 3 2 1 1 2 3 4 5, সময় শেষ। 75% সঠিক অ্যান্সার করছো। ফসফরিক অ্যাসিড হচ্ছে ঋণাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক ছিল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আবিষ্ট প্রভাবক ছিল সোডিয়াম সালফাইড, আর অটো প্রভাবক ছিল ম্যাঙ্গানাস আয়ন। আবার রিপিট করি, ফসফরিক অ্যাসিড হচ্ছে ঋণাত্মক প্রভাবক। এরই মধ্যে তোমাদের লা শাটেলিয়ার প্রিন্সিপাল পড়া হয়ে গেছে। এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে তাপমাত্রাটাকে আনচেঞ্জড রেখে চাপ ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যাবস্থার পরিবর্তন হয়, কিন্তু সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয় না। সাম্য ধ্রুবকের মানের পরিবর্তনটা তাপমাত্রা পরিবর্তন করলে হয়, চাপ ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয় না। চাপ ঘনমাত্রা পরিবর্তন করলে কি পরিবর্তন হয়? সাম্যাবস্থার পরিবর্তন হয়, সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয় না। সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তন করলে। আচ্ছা, এবার হচ্ছে সাম্যাবস্থায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব, এইটা আসলে কি? এটা হচ্ছে ওই যে তাপোৎপাদী বিক্রিয়াতে আর তাপহারী বিক্রিয়াতে তাপ দেওয়া নেওয়ার ব্যাপারটা আর কি। তাপ কমায় দিলে, তাপ বাড়ায় দিলে কি ঘটনা ঘটবে, এটা জাস্ট একটা সিম্পল একটা কথার মাধ্যমে মনে রাখা যায়। যে ধরো তোমরা খুব, মানে তোমাদের মধ্যে কেউ একজন প্রচন্ড রাগান্বিত, বা উদাহরণস্বরূপ এরকম ধরা যায় যে দেখা যাচ্ছে যে এই যেমন বাসায় আমার আম্মু রেগুলারই করে থাকে, দেখা যাচ্ছে যে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, আম্মু বিছানার কাছে যে, কি রে কত বেলা হয়ে গেল, কতকাল ঘুমাবি, সকালে আর কি বেলা গড়িয়ে 11টা বেজে গেল, 12টা বেজে গেল, এখনো উঠতেছিস না। তো কি বলে 11টা, মানে বলে কি 11টা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখি যে আল্লাহ 8টা বাজে। তো ওই সময় আমার মেজাজের অবস্থা কেমন হয়? তোমরাও এই ধরনের ঘটনা প্রতিনিয়ত নিত্য ফেস করে আসতেছো। তো ওই সময় আসলে মেজাজের অবস্থা কিন্তু খুব খারাপ হয়। ওই খারাপ মেজাজ অবস্থায় তোমার আম্মা যদি তোমার গালে চড় মেরে যে বলে যে 1 গ্লাস পানি নিয়ে আয়, একদম হুদায় বিনা কারণে একটা চড় মেরে দিল, দিয়ে বলে যে 1 গ্লাস পানি নিয়ে আয়, তুমি কি আনবা? না, প্রচন্ড রাগান্বিত হয়ে দেখা যাচ্ছে যে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এরকম কিছু সিচুয়েশন হচ্ছে।
অর্থাৎ কোনো রাগান্বিত মানুষকে আবার নতুন করে চড়থাপ্পড় মেরে আরো রাগিয়ে দিয়ে কোনো কাজ করায় নেওয়া কিন্তু পসিবল না। এমনি ভাবে তাপোৎপাদী বিক্রিয়াটা কিন্তু একটা রাগান্বিত বিক্রিয়া, হট বিক্রিয়া, প্রচন্ড উষ্ণ, হট এবং মনে করো যে রাগান্বিত। তো এই তাপোৎপাদী বিক্রিয়াতে নতুন করে তুমি যখন আবার তাপ দিতে যাবা, তখন তার মেজাজ গরম হয়ে যাবে, সে পেছনের দিকে চলে আসবে, সে সামনের দিকে আর যাবে না। কিন্তু তাহলে তাপোৎপাদী বিক্রিয়াতে তাপ দিলে বিক্রিয়া কোন দিকে চলে আসে? পেছনের দিকে শিফট করে। আর তাপোৎপাদী বিক্রিয়া থেকে যদি তাপ কমায় নি, তাহলে বিক্রিয়া সামনের দিকে শিফট করবে। আর উল্টা ঘটনা ঘটবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ দেওয়া হয়, বিক্রিয়া সামনের দিকে চলে যাবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ উঠায় নেওয়া হয়, মানে তাপ কমায় নেওয়া হয়, তাহলে বিক্রিয়া পেছনের দিকে চলে আসবে। তাহলে এই একটা কথা দিয়েই যে যদি তোমার তাপোৎপাদী বিক্রিয়া একটা রাগান্বিত বিক্রিয়া, তো ওর উপর যদি আরো তাপ দেওয়া হয়, তাহলে বিক্রিয়া পেছনের দিকে চলে আসবে। ওইখান থেকেই উল্টাটা ঘটাইলে তাপ কমায় দিলে বিক্রিয়া সামনের দিকে যাবে। আর তাপহারীর ক্ষেত্রে ঘটনাটা সম্পূর্ণরূপে রেসিপ্রোকাল, পুরাই উল্টা। তাহলে এই একটা কথার মাধ্যমেই সবকিছু যেহেতু বোঝা হয়ে যাইতেছে, তাহলে এইখানে এত কিছু বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিভিন্ন ধরনের গাণিতিক ব্যাখ্যা, বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ব্যাখ্যা, এই ধরনের ব্যাখ্যার আর কোনো প্রয়োজন হচ্ছে না। এই একটা উদাহরণ দিয়েই বা এই একটা কথা দিয়ে তোমাদের মনে থাকবে আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাব। উৎপাদের মোল সংখ্যা বেশি হলে, একটা বিক্রিয়া নিচ্ছি আমি, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে তাপ বিযোজিত করে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন উৎপন্ন করা হয়েছে। ঠিক আছে, ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ বিযোজিত করে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন তৈরি করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কথাটা হচ্ছে কি, যে 1 মোল থেকে উৎপাদ উৎপন্ন হলো 2 মোল, মানে একই আয়তনে চাপ বৃদ্ধি পেল। তাহলে এই বিক্রিয়াটার উপরে যদি আমি চাপ দেই, তাহলে খুব সিম্পল ব্যাপার, যেদিকে চাপ কম বিক্রিয়াটা সেদিকে শিফট করবে। যেহেতু 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়েছে, তাহলে উৎপাদে চাপ বেশি, 2 মোল আছে, আর বিক্রিয়কে 1 মোল, তাহলে বিক্রিয়াটা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে শিফট করবে, বিক্রিয়াটা বাম দিকে শিফট করবে। তাহলে উৎপাদের মোল সংখ্যা বেশি হলে বিক্রিয়ক উৎপাদনের পরিমাণটা বেড়ে যাবে। যদি চাপ দেই, তাহলে বিক্রিয়াটা বাম দিকে চলে আসবে। আর উৎপাদের মোল সংখ্যা কম হলে, যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, এখানে বিক্রিয়ক হচ্ছে 4 মোল, উৎপাদ হচ্ছে 2 মোল। বিক্রিয়ক কত মোল? 4 মোল, আর উৎপাদ হচ্ছে 2 মোল। তাহলে এই বিক্রিয়াটাতে আমি যদি চাপ দিই, তাহলে এক্ষেত্রেও যেদিকে মোল সংখ্যা কম, চাপ কম, সেদিকে বিক্রিয়া শিফট করবে। তাহলে উৎপাদের মোল সংখ্যা কম হলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। বাট বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি উভয়ই সমান হয়, যেমন লাস্টের এই বিক্রিয়াটার ক্ষেত্রে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে, বিক্রিয়কেও 2 মোল, উৎপাদেও 2 মোল, তাহলে এই বিক্রিয়াটাতে চাপ দিলে কোনো দিকে শিফট করার কোনো সুযোগই নাই, কারণ বিক্রিয়কও 2 মোল, উৎপাদও 2 মোল, দুই দিকেই চাপ সমান, তাহলে কোনো দিকে শিফট করার কোনো সুযোগ নেই। তাহলে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা যদি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে সমান হয়, তাহলে ওই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। ওই বিক্রিয়ায় কি নাই? চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, এবার আসো শিল্প উৎপাদনে লা শাতেলিয়ারের নীতির প্রয়োগ। শিল্প উৎপাদনে লা শাতেলিয়ারের নীতি, ইউজ অফ লা শাতেলিয়ারস প্রিন্সিপাল ইন ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, এখানে একটা বিক্রিয়া নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে হেবারবস পদ্ধতিতে। এখানে ডেল এইচ এর মান -92.2 কিলোজুল, এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটাতে প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে আয়রন গুঁড়া, প্রভাবক সহায়ক হিসেবে এই বিক্রিয়াতে কাজ করে ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অত্যানুকূল চাপ হচ্ছে 200 থেকে 300 অ্যাটমসফিয়ার। এটা তো রেঞ্জে দেওয়া আছে। যদি ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল মান থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করবা যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে অত্যানুকূল চাপ হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। আমি আবার বলি, অ্যান্সার করবা 200 অ্যাটমসফিয়ার। 200 থেকে 300 অ্যাটমসফিয়ার দেওয়া আছে রেঞ্জে, যদি সিঙ্গেল অ্যান্সার থাকে তাহলে 200 অ্যাটমসফিয়ার অ্যান্সার করবা। আর সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে ডেল এইচ এর মান -198 কিলোজুল। এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড চূর্ণ। অত্যানুকূল তাপমাত্রা সেই আগেরটার মতোই 400 থেকে 500 ডিগ্রি, বাট আগেরটাতে অত্যানুকূল তাপ ছিল 200 থেকে 300 অ্যাটমসফিয়ার, বাট অত্যানুকূল চাপ এক্ষেত্রে 1.7 অ্যাটমসফিয়ার অনলি। মাত্র 1.7 অ্যাটমসফিয়ার চাপেই সমস্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস জারিত হয়ে যায়। এবার আসো ভর ক্রিয়ার সূত্র, ল অফ মাস অ্যাকশন। ভর ক্রিয়ার সূত্র, ল অফ মাস অ্যাকশন, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে দুইটা জিনিস ফিক্স করছে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোন বিক্রিয়ার হার মানে আর উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, সক্রিয় ভর কয় প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, একটা হচ্ছে আংশিক চাপ। একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, আর একটা হচ্ছে আংশিক চাপ, সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, এখন সক্রিয় ভর দুই প্রকার, মোলার ঘনমাত্রা, আংশিক। এই যে দুইজন মানুষ দেখতে পাচ্ছ, এদের দুইজনের নাম হচ্ছে ক্যাটো ম্যাক্সিমিলিয়ান গুল্ডবার্গ আর পিটার ভাগে। পিটার ভাগে, ক্যাটো ম্যাক্সিমিলিয়ান গুল্ডবার্গ এবং পিটার ভাগে। বাম পাশেরটা ক্যাটো ম্যাক্সিমিলিয়ান গুল্ডবার্গ আর ডান পাশেরটা হচ্ছে পিটার ভাগে। ভর ক্রিয়ার সূত্র এই দুইজন বিখ্যাত ব্যক্তিত্ব দিছিল। তারপরে সাম্যধ্রুবক কেসি কেপি। কেসি কি? কেসি হচ্ছে মোলার সাম্যধ্রুবক কেসি, আর কেপি হচ্ছে আংশিক চাপে সাম্যধ্রুবক, মানে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে। আর জলীয় দ্রবণের বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের হচ্ছে কেসি। একটা বিক্রিয়া কল্পনা করছে, এ আর বি এর মধ্যে বিক্রিয়ায় এল আর এম উৎপন্ন হচ্ছে। তো এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় উপনীত হয়, তখন ওই বিক্রিয়া থেকে কেসি বের করার সূত্র হচ্ছে উৎপাদগুলোর মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফল। এখানে উৎপাদ ছিল এল আর এম, তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল এল ইন্টু এম, আর বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফল হচ্ছে এ ইন্টু বি। এই অনুপাতটা বের করলে আমাদের বের হয়ে যাবে কেসি। আর আমি যদি কেপি বের করতে চাই, তাহলে উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল নিচে দিতে হবে বিক্রিয়কগুলোর আংশিক চাপের গুণফল। তাহলে এল আর এম এর আংশিক চাপের গুণফল উপরে, আর এ আর বি এর আংশিক চাপের গুণফল নিচে, তাহলে এটা কেপি বের হয়ে যাবে। আর এখন কথা হচ্ছে, এই যে কেসি এর মানটা যদি শূন্য হতে হয়, তাহলে এল আর এম যে কোনো একটা শূন্য হতে হবে, মানে উৎপাদের ঘনমাত্রা শূন্য হওয়া লাগবে যে কোনো একটা। কিন্তু একটা উভমুখী বিক্রিয়ায় কখনো কি উৎপাদের ঘনমাত্রা শূন্য হওয়া পসিবল না, তাহলে কেসি এর মান শূন্য হচ্ছে না, গেল একটা। তারপরে বলছে যে কেসি এর মান অসীম হতে পারে না। কেসি এর মান যদি অসীম হতে হয়, তাহলে এই যে বিক্রিয়ক এ আর বি এই দুইটার যে কোনো একটার মান হচ্ছে ঘনমাত্রা হচ্ছে শূন্য হতে হবে। কিন্তু আমরা জানি একটা উভমুখী বিক্রিয়ায় কখনোই বিক্রিয়ক শূন্য অবস্থায় থাকবে না, তাহলে কোনো বিক্রিয়ার কেসি এর মানও কিন্তু অসীম হতে পারবে না। সাম্যধ্রুবক কেসি ও কেপি এর মান শূন্য বা অসীম হতে পারে না। আচ্ছা, এবার আসো কেপি ও কেসি এর মধ্যকার সম্পর্ক। কেপি ও কেসি এর মধ্যকার সম্পর্ক, কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ ডেল এন? ডেল এন হচ্ছে কোনো বিক্রিয়ায় উৎপাদগুলোর মোল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয়কগুলোর মোল সংখ্যার যোগফল। অত হাবিজাবি না বলে উৎপাদগুলোর মোল সংখ্যা থেকে বিক্রিয়কগুলোর মোল সংখ্যা বাদ দিতে হবে, যেটা বের হবে সেটাই হচ্ছে ডেল এন। কেপি তো আংশিক চাপে সাম্যধ্রুবক, কেসি হচ্ছে মোলার ঘনমাত্রা সাম্যধ্রুবক, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন টেম্পারেচার। আর এখন প্রশ্ন হলো, বলা হয় যে সাম্যধ্রুবক কেসি এর কোনো একক নেই, কিন্তু আসলে সাম্যধ্রুবক কেসি কেপির একক আছে, সেটা সঞ্জিত স্যারের বইতে আছে। কিভাবে কেপি কেসির একক বের করে? কেপি কেসির একক বের করার সিস্টেম হচ্ছে, কেসি এর একক বের করার শর্ত হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, আর কেপি এর একক বের করে হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। কেসি যেহেতু আংশিক চাপে মোলার ঘনমাত্রা সাম্যধ্রুবক, সেজন্য মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, আর কেপি যেহেতু আংশিক চাপে সাম্যধ্রুবক, এজন্য অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। আর ডেল এনটা কি? আবারও বলছি, উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিলে। আচ্ছা, এবার আসি আমাদের পানির আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এই যে বিজ্ঞানী হেডউইলার এন্ড কোং, এরা হচ্ছে একটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করছে যে অতি বিশুদ্ধ পানি অতিরিক্ত সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। আবার আমরা জানি যে কোনো একটি পানির অণু ভেঙে একটা প্রোটন হয় আর একটা হাইড্রক্সিড আয়ন হয়, আর প্রোটনগুলা পানিতে হাইড্রোনিয়াম আয়ন হিসেবে অবস্থান করে। একটা পানি অণু ভেঙে একটা প্রোটন হয়, একটা হাইড্রক্সাইড হয়, ঠিক আছে? অর্থাৎ 10টা পানি অণু ভেঙে 10টা প্রোটন হয়, 10টা হাইড্রক্সাইল হয়। 1000টা পানি অণু ভেঙে 1000টা প্রোটন হয়, 1000টা হাইড্রক্সিল আয়ন হয়। ঠিক আছে, বুঝাইতে পারছে কিনা? অর্থাৎ ঘনমাত্রা সমান, যে মাত্রায় হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে সেই মাত্রায় হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হবে। আর যেহেতু ঘনমাত্রা সমান, এই ঘনমাত্রা সমানটার মান কি? 1 × 10⁻⁷। 25 ডিগ্রিতে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা 1 × 10⁻⁷, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 1 × 10⁻⁷, আর রেজাল্ট হচ্ছে 1 × 10⁻14। আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা প্রায় 55.5 মোলার। 25 ডিগ্রিতে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা হচ্ছে 55.5 মোলার। এবার আসো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলার আগে আমরা আরো একটা পোল ক্রিয়েট করি, দেখি এই পোলের সঠিক অ্যান্সার কত পার্সেন্ট দিতে পারে। ঘুমন্ত মানুষেরা এবার জেগে ওঠো।
25 সেকেন্ড সময়। তিন, দুই, এক, টাইম শেষ। 78% সঠিক অ্যান্সার দিয়েছে আমার কথার ভিত্তিতে। আমি বলছিলাম যে অ্যামোনিয়া উৎপাদন অত্যানুকূল তাপমাত্রা 200 থেকে 300 অ্যাটমসফিয়ার, বাট এটা যদি রেঞ্জে দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা হবে 200 অ্যাটমসফিয়ার। অ্যামোনিয়া উৎপাদন অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। 78% সঠিক অ্যান্সার করছো, বাকিরা যারা পারো না সেটা দেখে নিও। আচ্ছা, তারপরে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, নামেই কিন্তু লঘুকরণ, নামেই কি লঘুকরণ, নামেই আছে লঘু, তাহলে এটা অবশ্যই লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? লঘু দ্রবণের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে, লঘু দ্রবণের ক্ষেত্রে। আর তারপরে তোমার হচ্ছে এটা প্রযোজ্য হবে মৃদু অম্ল এবং ক্ষারকের, মৃদু অম্ল এবং ক্ষারকের ক্ষেত্রে। এটা কখনোই তীব্র অম্ল কিংবা তীব্র ক্ষারকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মৃদু অম্ল, মৃদু ক্ষারক এবং লঘু দ্রবণের ক্ষেত্রে এই তোমার হচ্ছে আমাদের এটা প্রযোজ্য হবে, এই সূত্রটা। তাহলে মৃদু অম্ল এবং ক্ষারকের বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, মৃদু অম্ল এবং ক্ষারকের বিয়োজন মাত্রা হচ্ছে আলফা দ্বারা ডিনোট করা হয়। আর ওই অম্ল ও ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, মোলার ঘনমাত্রাটা কি? সি। তাহলে মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার 1/c। আর কে এটা হইতেছে এখানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তাহলে সূত্রটা আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে এ বাই সি। তারপরে এটার হচ্ছে প্রযোজ্যতা, ফ্রেডরিক উইলহেলম অসওয়াল্ড, এই যে লোকটা, প্রযোজ্যতার মধ্যে বলছে যে মৃদু অম্ল, মৃদু ক্ষারক এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য এটা প্রযোজ্য, নামেই তার কামের পরিচয়। লঘুকরণ সূত্র যেহেতু, মৃদু 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 সব মৃদু। তারপর লঘুকরণের সাথে বিয়োজনের মাত্রা নাকি বাড়ে, যতই তুমি কোনো দুর্বল অম্ল, দুর্বল ক্ষারক হতেছে লঘু করবা, সেগুলোর বিয়োজনের মাত্রা বাড়তে থাকবে এবং আলটিমেটলি অসীম লঘুতায় মৃদু অম্ল, মৃদু ক্ষারক সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। কিন্তু তীব্র অম্ল, তীব্র ক্ষারক মোলার ঘনমাত্রার দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, দেওয়ার সাথে সাথে একদম গোলে অস্থির, ফলে তাদের ক্ষেত্রে লঘুকরণ সূত্র প্রযোজ্য হয় না। কে এ আর কে বি কি? কে এ হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে বি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, মানে ভাঙার মান কতটুকু ভাঙে। তাহলে যে সমস্ত অ্যাসিডের কে এ ভ্যালু বেশি সেই অম্লটি তত বেশি শক্তিশালী, আর যে সমস্ত ক্ষারের কে বি ভ্যালু বেশি সেই ক্ষারটি তত বেশি শক্তিশালী। কে বি ভ্যালু যত বেশি তত বেশি শক্তিশালী। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। হাইড্রোক্লোরিক, নাইট্রিক, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এজন্য এগুলো একটা শক্তিশালী অ্যাসিড, এজন্য এদেরকে তীব্র অ্যাসিড বলা হয়, তীব্র অ্যাসিড বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড কম বিয়োজিত হয়, তাই এদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড কম বিয়োজিত হয়, তাই এদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাই এদেরকে তীব্র ক্ষারক বলা হয়। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজন মাত্রা কম, তো এজন্য এটাকে দুর্বল ক্ষারক বলা হয়। এবার আসো অ্যাসিডের শক্তিমাত্রার নির্ভরশীলতা, এই চ্যাপ্টারের আরো একটা গরম বিষয়। এই গরম বিষয়টা জানা সবার জন্য ফরজে আইন, এবং এটা এত বেশি ইম্পর্টেন্ট যে এই টপিকসের পাশে তোমরা এমআই লিখে রাখতে পারো। এমআই মানে মেডিকেল টার্মে মায়োকার্ডিয়াল ইনফেকশন, আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এটা হইতেছে মারাত্মক ইম্পর্টেন্ট। অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা, প্রথম পয়েন্ট, যে কোনো একটা অ্যাসিডের কে এ ভ্যালু মানে বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে অ্যাসিডটি তত বেশি শক্তিশালী হবে। যে কোনো অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি অ্যাসিডটি তত বেশি কি শক্তিশালী। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে হাইড্রাসিড, ওই যে নিচের বক্সে দেখো, তাকাও নিচের বক্সের দিকে, চোখ নিচু করো, ঘুমায়ও না। আচ্ছা, এখানে হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, চারটা অ্যাসিডের কথা বলা আছে। এই চারটা অ্যাসিডে খেয়াল করো ঋণাত্মক আয়নটা কিন্তু হ্যালোজেন, তাহলে বলতে পারি হ্যালোজেন যুক্ত অ্যাসিডগুলোকে হাইড্রাসিড বলা হয়। আচ্ছা, গেল একটা কথা। এই হাইড্রাসিডের অম্ল ধর্মের তীব্রতা ডিপেন্ড করে ঋণাত্মক আয়নের আকারের উপর। হাইড্রাসিডের অম্ল ধর্মের তীব্রতা ডিপেন্ড করে তোমার হচ্ছে ঋণাত্মক আয়নের আকারের উপর। ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে, ওই অ্যাসিডটা তত বেশি কি হবে
শক্তিশালী। তোমরা অনেকে পট করে বলে ফেলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী। না, হাই হাই বেশি শক্তিশালী অ্যাসিড, হাই। হ্যাঁ, হাইড্রো আয়োডিক অ্যাসিডটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড না। তবে এটা কিসের ভিতরে? হাইড্রাসিড গুলোর ভিতরে। ঋণাত্মক আয়নের আকার আয়োডাইডের সবচেয়ে বড়। কারণ কি? কোন একটা গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ঋণাত্মক আয়নের আকার তত বাড়তে থাকে। ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। ফ্লোরিন তো গ্রুপের একদম সবার উপরে, কিন্তু আয়োডিন তো সবার নিচে। ঠিক আছে, এটা ঋণাত্মক আয়নের আকার সবচেয়ে বেশি, এজন্য এটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, এবার চলে আসছে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অক্সো অ্যাসিড। হোয়াট ইজ অক্সো অ্যাসিড? এই যে HClO4, H2SO4, HNO3, H2SO3, প্রত্যেকটাতে অক্সিজেন আছে, এগুলো অক্সো অ্যাসিড। এই অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে শক্তি মাত্রা বের করার সিস্টেম হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করা। কেন্দ্রীয় পরমাণু কি বের করা? জারণ সংখ্যা বের করা, একটি জারণ সংখ্যা বের করা। কিন্তু জারণ সংখ্যা বের করা কিন্তু আমাদের এই অ্যাসিড, এই অক্সো অ্যাসিডগুলোর অম্ল ধর্মের তীব্রতা নির্ণয় করার সিস্টেম। তো HClO4 এর ক্ষেত্রে জারণ সংখ্যা আছে +7, H2SO4 +6, +5, +4। সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। কিন্তু এই অক্সো অ্যাসিড গুলোর মধ্যে দুইটা অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যখন সমান হয়ে যাবে, উদাহরণস্বরূপ নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড দুইটারই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা +5, তখন কি করবা? তখন হচ্ছে দেখবা যে কোন অ্যাসিডটার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, কোন অ্যাসিডটার কেন্দ্রীয় পরমাণুর আকার কি ছোট। যেমন এই ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি, নায়ে প্রেম আর সাহেব বিবিতে, এই গ্রুপের নাইট্রোজেনটা কিন্তু সবার উপরে। এই গ্রুপের নাইট্রোজেনটা কোথায়? সবার উপরে। এই জন্য এটার আকার সবচেয়ে ছোট, ফসফরাসের আকার তার থেকে বড়। তাহলে একটু আগে হাইড্রোসিডের ক্ষেত্রে দেখলাম ঋণাত্মক আয়নের আকার যার বড় সেটা বেশি শক্তিশালী অ্যাসিড, বাট কেন্দ্রীয় পরমাণুর যেটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দুটোই সমান, সেক্ষেত্রে হইতেছে যেটার কেন্দ্রীয় পরমাণু আকার ছোট সেটা বেশি শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, তারপরে অ্যাসিডের শক্তিপাত নির্ভরশীল 5 নম্বর পয়েন্ট, দ্রাবকের প্রকৃতি। যে কোনো একটা দুর্বল অ্যাসিড আমি যদি পানিতে দেই আর অ্যামোনিয়া দ্রবণে দেই, কোন দ্রবণে অ্যাসিডটা বেশি শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করবে? অ্যামোনিয়া দ্রবণে। কারণ পানি কিন্তু একটা দুর্বল ক্ষারক, কিন্তু অ্যামোনিয়া একটা শক্তিশালী ক্ষারক। অ্যামোনিয়া শক্তিশালী ক্ষারক হওয়ার কারণে অ্যাসিডিক অ্যাসিড থেকে খুব সহজেই সে প্রোটন টেনে নিতে পারবে। কিন্তু পানি শক্তিশালী ক্ষারক না হয় অ্যাসিডিক অ্যাসিড থেকে সে কিন্তু প্রোটন টেনে নিতে পারবে না। তারপরে অনুবন্ধী অম্ল ক্ষারকের কে ও কেবি এর মধ্যকার সম্পর্কযুক্ত যে সমীকরণ, সেটা হচ্ছে কে এ ইন্টু কেবি ইজ ইকুয়ালস টু কে ডাব্লিউ। অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের সাথে ক্ষারকের বিয়োজন ধ্রুবক গুণ করলে রেজাল্ট আসবে হচ্ছে কে ডাব্লিউ, বা পানির আয়নিক গুণফল। কে ডাব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল, 1 × 10⁻14। আর একটা ইউনিভার্সাল টক, সেটা হচ্ছে অ্যাসিড যত সবল হবে ওই অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক ওই অ্যাসিডের চেয়ে তত দুর্বল হবে। অ্যাসিড যত সবল হবে এর অনুবন্ধী ক্ষারক ওই অ্যাসিডের চেয়ে তত দুর্বল হবে। এবার একটা অ্যানোনিমাস কোশ্চেন, দেখি এটা কত পার্সেন্ট সঠিক অ্যান্সার দিতে পারে। একটু আগে তো সব বলা কোশ্চেন ছিল। 25 সেকেন্ড সময়। স্মোকের বেলায় আর্দ্র বায়ুতে পিএইচ হয় হচ্ছে 2। ভুল অ্যান্সার করছে বেশিরভাগ মানুষ। প্রায় 30% জনগণ, বাংলাদেশের 30% জনগণ মনে করে যে স্মোকের বেলায় আর্দ্র বায়ুতে পিএইচ নাকি 3 হয়। না, বাংলাদেশের 29% জনগণ হচ্ছে মনে করতেছে যে স্মোকের বেলায় আর্দ্র বায়ুতে পিএইচ হচ্ছে 2 হয়। হ্যাঁ, তোমরাই সঠিক, 2 হয়। ঠিক আছে, 29%। অনেক সময় সঠিক অ্যান্সারের সংখ্যা কম হইলেও সেটা সঠিক অ্যান্সার। অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল অ্যান্সার বেশি হয়ে গেছে, যেমন তোমরা দিয়ে ফেলছো স্মোকের আর্দ্র বায়ুতে পিএইচ 3 হয়, না আর্দ্র বায়ুতে 2 হয়। আচ্ছা, এটা যেন ভুল না হয়। এবার আসো একটা
গুরুত্বপূর্ণ টপিক সেখান থেকে আসে। প্রথমে মনে রাখো, অম্লের হয় হচ্ছে ক্ষারকত্ব আর ক্ষারকের হয় হচ্ছে অম্লত্ব। আবার বলি, অম্লের হয় হচ্ছে ক্ষারকত্ব, ক্ষারকের হয় অম্লত্ব। তারপরে এখন আমরা অম্লের ক্ষারকত্বগুলো বের করব। যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? মনে রাখবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে একটা, ক্ষারকত্ব 1। সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আছে 2টা, ক্ষারকত্ব 2। ফসফরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 3টা, ক্ষারকত্ব 3। ফসফরাস অ্যাসিডে হাইড্রোজেন আছে 3টা, ক্ষারকত্ব 2। কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব 2, অক্সিজেনের পাশে 2 আছে, ক্ষারকত্ব 2। এখন তোমাদের প্রশ্ন, তোমাদের কনফিউশন বেঁধে যায় যে ফসফরিক অ্যাসিডে মানে H3PO4 কিন্তু ফসফরিক অ্যাসিড, আর H3PO3 হচ্ছে ফসফরাস অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিডে প্রোটন 3টা, ক্ষারকত্ব 3 হয়ে গেল, কিন্তু ফসফরাস অ্যাসিডে এটাও তো প্রোটন 3টা, কিন্তু ক্ষারকত্ব কেন 2 হলো? এটার একটা কজ আছে। কারণ অক্সিজেন যে 3টা থাকে, সেই হাইড্রোজেন যে 3টা থাকে, সেই হাইড্রোজেন 3টার মধ্যে 2টা হইতেছে অক্সিজেনের সাথে যুক্ত থাকে, আর একটা হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে যুক্ত থাকে, যেটা মুক্ত হয় না। এই জন্য ক্ষারকত্ব 2 হয়। মানে H3PO3 জলীয় দ্রবণে 2টা প্রোটন দিতে পারে আর কি, 2টা প্রোটন দিতে পারে, এই জন্য এর ক্ষারকত্ব 2 হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 2, P2O5 এর ক্ষারকত্ব 6। তারপরে দেখো ওইটার একই রকম স্টাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হাইড্রোক্সাইড, অম্লত্ব 1। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3টা হাইড্রোক্সাইড, অম্লত্ব 3। আর ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কিন্তু ভাই 2। ক্যালসিয়ামেরও যোজনী 2, অক্সিজেনেরও যোজনী 2, দুইটা মিলায়া ঝুলায়া 2 হয়ে গেছে। ওইদিকে P2O5 এর ক্ষারকত্ব 6, L2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে 6। দুইটারই মনে করো চেহারা একরকম, P2O5 L2O3, ওটার ক্ষারকত্ব 6, এটার অম্লত্ব 6। আশা করি মনে থাকবে। এবার আসো সেই এই চ্যাপ্টারের সবচেয়ে 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 ইম্পর্টেন্ট টপিকস, পিএইচ। পিএইচ এর সংজ্ঞাটা একটু ঝালাই করে নেই। নবজাতক শিশু অবস্থা থেকে তোমরা পিএইচ এর সংজ্ঞা পড়ে আসতেছো কি? যে হাইড্রোজেন আয়ন, দ্রবণের হাইড্রোজেনের আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক 10 বেজ লগারিদমকে বলা হয় দ্রবণের পিএইচ। দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক 10 বেজ লগারিদমকে বলা হয় দ্রবণের পিএইচ। পিএইচ এর সমীকরণটা কি? পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ ইন্টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ ইন্টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। আর হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা অথবা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। তো সেই পিএইচ এর গাণিতিক সমস্যা। এটা করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নের সঠিক অ্যান্সারটা দেখি কজন দিতে পারে। বলো যে কোনো একটা দ্রবণের পিএইচ হচ্ছে 6, তাহলে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? কয়জন পারে দেখি। কোন দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 6, ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? অসংখ্য মানুষ সঠিক অ্যান্সার করতেছে, কিছু বলতেছে পারি না। পারি না আপনাদের বলার দরকার কেন? পারি না বলে দরকার আছে নাকি? গতকাল হিরো আলমের গান শুনে আমি বেহুশ হয়ে গেছিলাম, পরে আমাকে পানি ছিটিয়ে জাগ্রত করা হয়েছিল। তোমরাও কি হিরো আলমের গান শোনো নাকি? তোমরা কি অপরাধী গান শুনছো? অপরাধী গান শুনেই তো তোমরা অপরাধ করে ফেলছো। একজন বলছে আই এম এ বিগ ফ্যান অফ হিরো আলম। মাশাল্লাহ, আল্লাহ তোমাকে হিরো আলম হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, একজন লেখছে হিরো আলম আমার ফেভারিট সিঙ্গার। হ্যাঁ ঠিক আছে, তুমি যেন তার মতো গান গাইতে পারো, এইটা আমরা চাই। হিরো আলমের মতো গান গাইতে চাও কে কে?
হ্যাঁ, অনেকেই দেখতেছি বলছে যে সে হিরো আলমের মতো গান গাইতে ইচ্ছুক। যে যে চাইছো তার জন্য হিরো আলমের মতো গান গাইতে পারো। আচ্ছা, তোমাদের সঠিক অ্যান্সার 10⁻⁶। তোমরা সঠিক অ্যান্সার দিছো 10⁻⁶, কারণ আমরা সমীকরণটাই বলছিলাম যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻pH। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻pH, তাহলে পিএইচ দেওয়া থাকলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাবে। এবার আমাদের অঙ্ক করবার পালা। এই তো টাইপ 1 চলে আসছে। টাইপ 1 এর প্রথম এক্সাম্পলটা দেখো, দেওয়া আছে যে 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। আমাদের পিএইচ বের করার রুলস হচ্ছে কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে কি করতে হবে, একটু কমেন্ট করো তো সবাই। এখান থেকে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে কি করতে হবে? একজন লেখছে ম্যাথ করতে হবে, স্যালুট তোমায় গুরু, তোমায় জানাই সালাম। সে বলছে কি যে ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে ম্যাথ করতে হবে। মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা খুব সিম্পল এখান থেকে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তো একটা কি অ্যাসিড, এক ক্ষারকীয় অ্যাসিড, মানে প্রোটন দেয় একটা। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাও যা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও তাই। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও 0.001। কিন্তু এটা যদি সালফিউরিক অ্যাসিড হতো তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রা বের করতে হলে আমাদেরকে 2 দ্বারা গুণ করে নিতে হতো। যদি ফসফরিক অ্যাসিড হতো তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে আমাদেরকে 3 দ্বারা গুণ করে নিতে হতো। আর এখানে কিন্তু 1 দ্বারা গুণ করে নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। গেল আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা শেষ। এবার হতেছে আমাদের অঙ্ক। শর্টকাট কি? শর্টকাট নিয়ম হচ্ছে দশমিকের পরে অঙ্ক কয়টা? এই অঙ্কে দশমিকের পরে অঙ্ক কয়টা? 3টা। 0.001 গেল। আর দশমিকের পরে শেষ অঙ্কটা কি? 1। তাহলে দশমিকের পরের অঙ্ক সংখ্যা এবং দশমিকের পরের শেষ অঙ্কটা কি, এটা বের করার পরে আমাদের পিএইচ বের করার রুলস হচ্ছে দশমিকের পরের অঙ্ক সংখ্যা থেকে, এখানে হচ্ছে 3, আমাদের দশমিকের শেষ অঙ্কটার লগের মান বাদ দিতে হবে। তাহলে 3 - log 1 = 3 - 0 = 3। তাহলে 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3। আর এই সমস্ত অঙ্কের অ্যান্সার খুব ইজিলি দেওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলার ক্ষেত্রে। দশমিকের পরের সর্বশেষ অঙ্কটা যদি 1 হয় তাহলে দশমিকের পরের অঙ্ক সংখ্যাই ওই অঙ্কের পিএইচ এর মান হয়ে যায়। দশমিকের পরে 3টে অঙ্ক, তো অ্যান্সার 3। এবার আসো হচ্ছে তোমাদের পরের অঙ্কে, যে ভাইয়া বলতেছেন যে লগের 1 এর মান তো 0, এটা তো সবাই জানে। সদ্য ভূমিষ্ঠ অবস্থা থেকে আমরা log 1 এর মান যে 0 এটা সবাই আমরা জানতাম, কিন্তু log 2 এর মান তো জানি না। log 3 এর মান কেমনে বের করবো? আচ্ছা, ওটা একটু বলতেছি। প্রিয় ভাইয়েরা, আপসেট হওয়ার কিছু নাই, বলতেছি। 0.002 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা 3টা, কিন্তু শেষ অঙ্কটা কিন্তু 1 না, শেষ অঙ্কটা হচ্ছে 2। পিএইচ বের করার রুলস হচ্ছে দশমিকের পরের অঙ্ক সংখ্যা থেকে শেষ অঙ্কটার লগের মান 3 - log 2। আর আমরা জানি log 2 এর মান হচ্ছে 0.3। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 2.7। এখনই হইতেছে সেই লগের মানগুলো তোমাদেরকে মুখস্থ করায় দেব। এই লগের মানগুলো মুখস্থ করানোর পরিবর্তে কে আমাকে কি গিফট দিবা একটু একটু পরে আমাকে জানাবা। কি আমাকে কে কি গিফট দিতে চাও, কি রকম ভালোবাসো। log 1 এর মান হচ্ছে 0, এটা তোমরা সবাই মোটামুটি জানো। log 1 এর মান হচ্ছে 0, কিন্তু log 2 এর মান হচ্ছে 1 ইউনিট বেড়ে দেখো 0.3। log 2 এর মান 1 ইউনিট, মানে 2 থেকে 1 বেড়ে 0.3। আর log 3 এর মানটা দেখো 2 ইউনিট বেড়ে log 3 এর মান 0.5। তারপরের চারটাও কিন্তু সেম। log 3 থেকে 0.5, 4 থেকে 6, 5 থেকে 7, 6 থেকে 8, পরের চারটাতেই কিন্তু 2 ইউনিট 2 ইউনিট করে বাড়ছে। আর 1 ইউনিট বাড়ছে কোনটাতে? শুধু log 2 তে। log 2 তে হয়ে গেছে তোমার 0.3। log 2 তে হয়ে গেছে কত? 0.3, মানে 1 ইউনিট বাড়ছে, আর বাকিগুলোতে 2 ইউনিট করে। আচ্ছা, আশা করি লগের এই 6 পর্যন্ত মান
তোমরা আর জীবনেও কোনোদিন ভুলবা না। তাহলে এখন আমাকে বলো যে তোমরা আমাকে কি গিফট দিতে চাও এই মানটা মুখস্থ করানোর জন্য? হ্যাঁ, একজন দিছে যে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ। ঠিক আছে। একজন বলছে হিরো আলমের একটা গান গিফট করবে। হিরো আলম রেই গিফট করো না কেন? বিরিয়ানি খাওয়াবে হচ্ছে আমাকে মুত্তাকিনা প্রামাণিক অপরা, বিরিয়ানি খাওয়াবে। তারপরে একজন বলছে যে কি মেডিকেলে চান্স পাওয়াই দিবে আমাকে। মাশাল্লাহ, আর আবার আমি মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ পেলাম। যে ফুচকা খাওয়াবে একজন মাহবুবা খাতুন। তারপরে হ্যাঁ নূর, এমডি নূর বলছে মেডিকেলে চান্স পাওয়াই দিবে আমাকে। তোমাকে লাল সালাম। তারপরে আমেনা আক্তার বলছে তরমুজ খাওয়াবে। তরমুজ কি শীতকালে হয় নাকি, এটা গরমে কালে হয়, এখন তো তরমুজ নাই। হিরো আলমের ফুল সেটের অ্যালবাম দিবে। এটা পাইলে তো মনে করো যে আমার জীবন ধন্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অত গিফট টিফট কিছু লাগবে না, তোমরা এই লগের মানগুলো ভালো করে মুখস্থ করবা। আচ্ছা, তারপরে দেখো এই চ্যাপ্টার থেকে যে অঙ্কটা আসতে আসতে মানে সেরা বেড়া অবস্থা হয়ে গেছে, সেটা হইতেছে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ। 0.005 মোলার সালফিউরিক, একটু আগে বলছি যদি অ্যাসিডটা সালফিউরিক অ্যাসিড হয় তাহলে সেটা যেহেতু জলীয় দ্রবণে 2টি করে প্রোটন দেয়, এই জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার ক্ষেত্রে আমাদেরকে 2 দ্বারা গুণ করতে হবে। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.005 মোলার ইন্টু 2, রেজাল্টটা হচ্ছে 0.01। আর বাকি কাজ একদম সেম শেষ আগের মতো। দশমিকের পরের অঙ্ক সংখ্যা 2টা, আর দশমিকের পরে শেষ অঙ্কটা 1। তাহলে 2 থেকে লগ 1 বাদ দিলে 2। 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড। আর এটা যদি ফসফরিক অ্যাসিড হতো 3 দ্বারা গুণ করতে হতো, কারণ ফসফরিক অ্যাসিড একটা ত্রিক্ষারকীয় অ্যাসিড, জলীয় দ্রবণে 3টা প্রোটন দেয়। গুণ করলে যে 0.006 আসছে, দশমিকের পরের অঙ্ক সংখ্যা 3টা, আর শেষ অঙ্কটা লগের মান হতেছে 0.8, তাহলে 3 - 0.8 হতেছে 2.2। এবার হতেছে এই অঙ্কটাতে তোমরা যে ঝামেলাটা করে ফেলো, 0.001 বলা সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। সোডিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু একটা ক্ষার, তাহলে এই অঙ্কটার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম নিলে যে রেজাল্ট আসবে সেটা হবে পি অফ ওএইচ। পি অফ ওএইচ থেকে যদি আমরা পিএইচ পাইতে চাই তাহলে 14 থেকে সেটাকে কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। এখানেও দশমিকের পর অঙ্ক সংখ্যা 3টা, শেষ অঙ্ক 1, ঠিক আছে। কিন্তু এখানে আমি যে পিএইচ লিখে রাখছি, এটা আসলে পিএইচ না, এটা হবে পি অফ ওএইচ হইতেছে 3। কিন্তু এই অঙ্কটার পিএইচ এর মান কি? এই যে সবুজ করে লেখা আছে পিএইচ এর মান হচ্ছে 14 মাইনাস পি অফ ওএইচ। পি অফ ওএইচ কত? 3। তাহলে 14 - 3 ইজ ইকুয়ালস টু 11। আশা করি বুঝতে পারছো। এবার এখন একটা অঙ্কের অ্যান্সার করো, এটা দেখি কয়জন পারে। আচ্ছা অঙ্কটা একটু পরে দিই, তার আগে আর একটা প্রশ্ন দিয়ে দিই, দেখি এইটার অ্যান্সার কয়জন করতে পারে। 30 সেকেন্ড সময়। ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? আমি কিন্তু বলতে বলতে আমার গলা শুকায় ফেলছি, আমি কোকা কোলার বোতল থেকে এখন পানি খাচ্ছি। ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? আমি বলছি, সময় 25 সেকেন্ড পার হয়ে গেল। করছো ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 3। আর যারা 2 অ্যান্সার করছো সেটা হচ্ছে ফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব। 4 5 যারা অ্যান্সার করছো তারা কিভাবে অ্যান্সার করছো, তরমুজ খেয়ে নাকি হিরো আলমের গান শুনে, সেটা আমি আর বুঝলাম না। হুম। কিন্তু যারা ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব 3 অ্যান্সার করছো তাদেরকে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ আর কিছু তোমার হচ্ছে কসকো সাবান গিফট করা হলো। এই কসকো সাবান গিফট পেয়ে তোমরা কেমন আনন্দিত, এটা একটু জানাও তো দেখি। ভীষণ খুশি হয়েছে লোকজন। আচ্ছা ঠিক আছে, কসকো সাবানে কিন্তু ফেনা টানা হয় না, অনেক দিন যায়। কিপটারা কসকো সাবান ইউজ করে।
আর গ্রামের দিকে তোমার হইতেছে বিয়ে বাড়িতে কসকো সাবান দিয়ে হাত ধুইতে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে, ও আর একটা অঙ্ক তো ছিল, দেখি এই অঙ্কের অ্যান্সারের কি অবস্থা। এই অঙ্কের অ্যান্সারটা কে কে করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাতে 30 সেকেন্ড সময় দিলাম, একটু আগে করাইলাম ম্যাথটা। 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় শেষ, তোমাদের রেজাল্ট শেয়ার করতেছি। 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3। 47% সঠিক অ্যান্সার করছো, বাকি 53% সাফল্যের সাথে ভুল অ্যান্সার করে তোমরা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে কসকো সাবানের খোসা পাচ্ছ, মানে কসকো সাবানের প্যাকেট। আর যারা সঠিক অ্যান্সার করছো তাদেরকে পরিবেশ বান্ধব গাছ। তো এখানে কথাটা হচ্ছে আরো একটু সিম্পলিফাই করে দিই। এই সালফিউরিক অ্যাসিডের অঙ্ক যেখানেই দেখবা পিএইচ এর, সেখানে অ্যান্সার করে ফেলবা দশমিকের পরে শূন্য যে কটা আছে সেটা। সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর অঙ্ক পাইলেই দশমিকের পরে শূন্য যে কটা আছে ওইটাই অ্যান্সার। একটু আগে আমরা যে ম্যাথটা প্র্যাকটিসের সময় করছিলাম, এখানে ছিল 0.005 মোলার, এখানে আছে 0.0005, দশমিকের পরে শূন্য 3টা, তাহলে অ্যান্সার 3। আর যদি এটা হয়তো 0.00005, তাহলে অ্যান্সার হয়তো 4। আশা করি ক্লিয়ার। তারপরে লবণের আর্দ্র বিশ্লেষণ, সল্ট হাইড্রোলাইসিস। দেখো সবুজ করে একটা কথা লেখা আছে, সবল অম্ল থেকে যে সমস্ত লবণ উৎপন্ন হয় তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরি করে। সবল অম্ল থেকে যে সমস্ত লবণ, মানে লবণ তো উৎপন্ন হয় বেসিক্যালি অম্ল আর ক্ষারক থেকে, যদি উৎপন্ন হয় যেখান থেকে সেই অম্লটা যদি সবল হয়, তারা জলীয় দ্রবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরি করে। আর যদি সবল ক্ষারক থেকে লবণটা তৈরি হয়, তাহলে তারা হইতেছে জলীয় দ্রবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। ক্ষারীয় দ্রবণ তৈরি করে। আমাদের এখান থেকে আসলে বেসিক্যালি লাগবে এই যে এই কালার করা এই উদাহরণগুলা, বই থেকে উদাহরণগুলো খুব সুন্দরভাবে ওখান থেকে পড়ে ফেলবা, উদাহরণগুলো পড়বা যে কোন কোন লবণগুলো তোমার অম্লীয় দ্রবণ তৈরি করে, কোন কোন লবণগুলো ক্ষারীয় দ্রবণ তৈরি করে, এই উদাহরণগুলো লাগবে। তারপর আমরা চলে আসি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার সলিউশন। যে সমস্ত দ্রবণে সামান্য পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করার পরও দ্রবণের পিএইচ এর মানের বিশেষ পরিবর্তন হয় না, অর্থাৎ সে সমস্ত দ্রবণের নিজস্ব পিএইচ স্থির রাখার ক্ষমতা থাকে, সেগুলোকেই কিন্তু আমরা বলি কি, বাফার দ্রবণ। এই বাফার শব্দের অর্থ কি, প্রতিরোধ করা বা রেসিস্ট করা। বাফার দ্রবণ কিন্তু প্রতিরোধ করতে পারে, তার পিএইচটাকে নির্দিষ্ট লিমিটের মধ্যে ধরে রাখার তার একটা কিন্তু কি আছে, ক্ষমতা আছে। তোমাদের জীবনেও কিন্তু এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন দুঃখ কষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। তো সেই সমস্ত দুঃখ কষ্টকে তোমাদেরকে বাফার করতে হবে। যদি বাফার করতে না পারো, আলটিমেটলি ইন দ্য লং রান তোমাদেরকে সাফার করতে হবে। কিন্তু বাফার করতে না পারলে তো সাফার করতেই হবে। ঠিক আছে, তোমাদেরকে নিজস্ব একটা বাফার ক্যাপাসিটি তৈরি করে ফেলতে হবে, যে দুঃখ কষ্ট যাই লাগুক পিএইচ বাড়ানো যাবে না, হাসি আনন্দ যাই আসুক পিএইচ কমানো যাবে না। ঠিক আছে, একটা নিউট্রাল লেভেল সবসময় মেনটেন করতে হবে। উদাহরণ পড়তে হবে, অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফারের উদাহরণ পড়তে হবে, বইতে দেওয়া আছে। তারপরে অম্লীয় দ্রবণের পিএইচ গণনার সমীকরণ, অম্লীয় দ্রবণের পিএইচ গণনার সমীকরণ দেখো, যে পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লবণ বাই অম্ল। অম্লীয় দ্রবণের পিএইচ গণনার সমীকরণে তোমার হরে থাকবে অম্ল, আর ক্ষারীয় দ্রবণের পিএইচ গণনার সমীকরণে হরে থাকবে ক্ষার। দুটোতেই কিন্তু উপরে লবণ, লবণের স্থান কিন্তু উপরে, অম্ল ক্ষার নিচে। ঠিক আছে, সমীকরণ দুটো মুখস্থ করবা, এখান থেকে আসলে প্রশ্ন আসবে যে নিচের কোন সমীকরণটি সঠিক নয় বা বেঠিক এরকম। মানুষের রক্তের পিএইচ, তার আগে একটা প্রশ্ন, মানুষের শরীরে রক্ত কত লিটার? দেখি আনসার কি অবস্থা, মানুষ প্রাণী বিজ্ঞান কেমন পড়ছে বাংলাদেশের জনগণগুলা, মানুষের রক্তে কতটুকু টোটাল?
হ্যাঁ, ভেরি গুড, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। 5 থেকে 6 লিটার। এবার এই পোলটার অ্যান্সার করো। 15 সেকেন্ড সময়, সবাইকে সঠিক অ্যান্সার করতে হবে। 15 সেকেন্ড সময়। ভেরি গুড, 91% সঠিক অ্যান্সার করছো। 91% সঠিক অ্যান্সার করছে। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। ভেরি গুড, রেঞ্জে হইতেছে এটা 7.35 থেকে 7.45। আচ্ছা, এখন কথা হচ্ছে রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ। রক্ত কিরকম? রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ। আর রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির বাফার দ্রবণ। কিরকম? কারণ রক্তের পিএইচ কিন্তু 7-এর উপরে, এজন্য ক্ষারীয়। আর রক্তের পিএইচ যদি 7.45 এর উপরে চলে যায় সেটাকে অ্যালকালোসিস বলা হয়। আর রক্তের পিএইচ যদি 7.35 এর নিচে নেমে আসে সেটাকে অ্যাসিডোসিস বলা হয়। ঠিক আছে, এখানে একটু একটু ইয়া আছে, 7.35 হবে। 7.35 এর নিচে আসলে সেটা অ্যাসিডোসিস, 7.45 এর উপরে থাকলে সেটা অ্যালকালোসিস। আর মানুষের রক্তে 3 ধরনের বাফার থাকে। কি কি? বাইকার্বনেট, আন্তঃকোষীয় ফসফেট বাফার আর প্রোটিন বাফার। বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। আর প্লাজমাতে ওই বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা হচ্ছে 24 মিলিমোল পার লিটার। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আর কৃষি উৎপাদনে পিএইচ এর গুরুত্বতে সুন্দর কয়েকটি গল্পের মতো লাইন লেখা আছে। যে ধরো তুমি একটা জায়গায় চাষ করতে যাইতেছো, জমিতে। তো জমিতে চাষবাস করতে গেলে তোমাকে দেখতে হবে যে ওই মাটির পিএইচটা অবশ্যই 3 থেকে 9.5-এর মধ্যে থাকতে হবে। পিএইচ যদি 3-এর নিচে নেমে যায় মানে মাটিটা অধিক অম্লীয় হয়ে যায়, গাছপালা মরে যাবে। পিএইচ যদি 9.5-এর উপরে চলে যায় তাহলে অধিক ক্ষারীয় হয়ে যাবে, গাছপালা মরে যাবে। 3 থেকে 9.5-এর মধ্যে রাখতে হবে। এটা একটা প্রথম শর্ত। তারপরে হচ্ছে যে মাটিতে কিছু অণুজীব থাকে। এই অণুজীবগুলো তোমার হচ্ছে মাটির এই উর্বরতা বৃদ্ধির উপাদান নাইট্রোজেন, সালফার, ফসফরাস এই মৌলগুলো যোগান দিয়ে থাকে। আর এই মাটির অণুজীবগুলো কোন পিএইচ এর খুব ভালো কাজ করে? 6.6 থেকে 7.3। 6.6 থেকে 7.3 এই পিএইচ রেঞ্জের মধ্যে মাটির অণুজীবগুলা খুব ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে কৃষিকাজের অবস্থা ভেদে বিভিন্ন অঞ্চলে পিএইচ এর মান 3 থেকে 9.5 এর মধ্যে রাখা হয়। কৃষিকাজের অবস্থা ভেদে বিভিন্ন অঞ্চলে পিএইচ এর মান 3 থেকে 9 এর মধ্যে। আর অম্লধর্মী মাটি, যে সমস্ত মাটির পিএইচ এর মান অনেক কমে গেছে, সেগুলোকে বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমাদেরকে চুন এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতির কার্বনেট ব্যবহার করতে পারি। আর ক্ষারকীয় মাটির পিএইচ কমানোর জন্য আমরা নাইট্রেট এবং ফসফেট সার ব্যবহার করতে পারি। আমরা এখন ট্রাম্পকে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। আচ্ছা, দেখো আমরা পিএইচ গুলো মনে রাখার জন্য ট্রাম্পকে ইউজ করছি, বিগত প্রেসিডেন্ট। এই ট্রাম্পের শরীরের একদম উপরের অংশ হচ্ছে চুল। তার শরীরের নিচে তার চুলের নিচের অংশ হচ্ছে ফেস। ফেসের পরে হইতেছে তার দেহ বা বডি বা ট্রাঙ্ক। তো আমরাও এভাবে বাম সাইডেও চুল, ফেস আর গোসলের সাবান এইভাবে আমরা আমরা সাজাইছি। সাধারণত দেখো চুল, ফেস, গোসলের সাবান 5, 6, 7 এভাবে সাজাইছি। তো চুলের শ্যাম্পুর পিএইচ পিএইচ হচ্ছে 5 থেকে 7। ফেস ওয়াশের পিএইচ মানে তার নিচেরটা 6 থেকে 8। উপর থেকে নিচের দিকে পিএইচ বাড়ছে। গোসলের সাবানের পিএইচ 7 থেকে 8। এখন ট্রাম্পের দাঁত যদি নিচের দিকে হইতো তাহলে আমাদের এই ছন্দটা পরিপূর্ণ মিলে যাইতো, কিন্তু ট্রাম্পের দাঁত আসলে ঠিক নির্দিষ্ট জায়গায় মানুষের মতোই। ট্রাম্প যদি মানুষ না হইতো তাহলে দাঁতটা নিচে থাকতো, আর কি থাকতেও পারতো। তো টুথপেস্টের পিএইচ হচ্ছে 8। এইভাবে আমাদের এই পিএইচ গুলো মনে থাকবে। তারপরে আমাদের ইম্পর্টেন্স অফ পিএইচ ইন টেকিং মেডিসিন। ইম্পর্টেন্স অফ পিএইচ ইন টেকিং মেডিসিন। এখানে দেখো একটা মজার গল্প বলি। আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম তখন হচ্ছে তোমার আমাদের হাজারি স্যারের বইতে চোখের পানি আর মুতের পানির পিএইচ সমান ছিল। এই জন্য আমরা বলতাম যে কেউ যদি কোনো মানুষকে কষ্ট দেয়, কেউ যদি কারো দ্বারা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যায়, তাহলে তার উচিত চোখের পানি না ফেলে একটু হালকা হয়ে আসা। একটু ওয়াশরুম থেকে যদি হালকা হয়ে আসে তাহলে কিন্তু তার কষ্টটা হয় না, চোখের পানি ফেলা লাগে না। কারণ চোখের পানি আর মুতের পানির পিএইচটা সমান ছিল আমাদের বইতে। কিন্তু দুঃখজনক, তোমাদের হাজারি স্যার বুঝে ফেলছে যে ওই সময়কার সন্তানগুলো আর দুঃখ কষ্ট পেলে কান্নাকাটি করে না। তারা একদম মনে করো যে খালি সবসময় ওয়াশরুমে যে ওয়াশরুমটা ভাসিয়ে দিয়ে পুরো দেশে বন্যা সৃষ্টি করে ফেলতেছে। এই জন্য সে ষড়যন্ত্র করে চোখের পানির পিএইচ আর প্রস্রাবের পিএইচটাকে চেঞ্জ করে দিল। কি দিল? চোখের পানির পিএইচ দিলে হচ্ছে 6.6 থেকে 7.6, আর প্রস্রাবের পিএইচ দিলে হচ্ছে 4.5 থেকে 8।
এই দুটো হাইলাইটেড করে বলার অর্থ হচ্ছে এই দুটো আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো পিএইচ। তার পাশাপাশি মুখের লালার পিএইচ এর ইম্পর্টেন্সের সম্বন্ধে আর নতুন করে বলতে চাই না, কারণ এইটা তোমার হচ্ছে প্রাণীবিজ্ঞান বইতেই আছে। প্রাণীবিজ্ঞান বইতে ভিন্ন, একটু ভিন্ন দেওয়া আছে সম্ভবত 6.35 থেকে 6.6 এই টাইপের। 6.2 থেকে 7.4 এখানে দেওয়া আছে। মাতৃদুগ্ধের পিএইচ 66 69, 6.6 থেকে 6.9। পাকস্থলীর পিএইচ দেখো এত বেশি শক্তিশালী পাকস্থলীয় পিএইচ যে পাকস্থলী থেকে অ্যাসিড বের করে তুমি কোনো শত্রুকে ঘায়াল করতে পারবা। কোনো শত্রু তোমাকে আক্রমণ করলে পাকস্থলী থেকে অ্যাসিড বের করে নিক্ষেপ করবা তার মুখে। আর ক্ষুদ্রান্তের পিএইচ হচ্ছে ক্ষারীয় 7.5 থেকে 8। আর মানুষের রক্তের পিএইচ 7.4। এটা যদি কেউ না জানে তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া উচিত। এবার আমরা চলে আসি আমাদের ভর ও শক্তির নিত্যতা সূত্রে। ভর ও শক্তির কি নিত্যতা সূত্র, এটা মনে করো যে জানে না এমন কেউ নাই। ভর ও শক্তির নিত্যতা সূত্র কি? শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, কিন্তু একে কোনো রকম ভাবেই কখনোই সৃষ্টি বা ধ্বংস করা পসিবল না। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, কিন্তু একে কখনোই সৃষ্টি বা ধ্বংস করা পসিবল না। তারপরে বলছে যে তাপের শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে রাসায়নিক পরিবর্তনকে আমরা দুভাগে ভাগ করি, তাপোৎপাদী, তাপহারী। এখান থেকে আসলে তোমাদের কি লাগবে? তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি তাপোৎপাদী বিক্রিয়া, অথবা নিচের কোনটি তাপহারী বিক্রিয়া, অথবা নিচের কোনটি তাপোৎপাদী বিক্রিয়ার উদাহরণ নয়, আর নিচের কোনটি তাপহারী বিক্রিয়ার উদাহরণ নয়। আচ্ছা, আমাদের লেকচার প্রায় শেষের দিকে, হ্যাঁ লেকচার প্রায় শেষের দিকে, এই জন্য একবারে লেকচার শেষ করেই তোমাদের নামাজের ব্রেক দিতে চাইতেছি। একবারে লেকচার শেষ করে তোমাদের নামাজের ব্রেকটা দিতে চাইতেছি। এটা কি ভালো হয় কিনা তোমরা একটু কমেন্ট করো তো, নাকি আগে নামাজের ব্রেক দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শুনতে পাচ্ছ?
হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো তো। ভাই ইসে ইসে মনে হয় নেটে মনে হয় প্রবলেম হচ্ছে এখন তো। আচ্ছা, এখন মনে হয় শোনা যাচ্ছে। এতক্ষণ পরে। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? আমি আসলে কিছুক্ষণ হয়তো ছিলাম, একটু প্রবলেম হতেছিল। শোনা যাচ্ছে কিনা আমার কথা? আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে আমরা লেকচারটা কিছুক্ষণের মধ্যে একটু শেষই করে ফেলি, হ্যাঁ? হ্যাঁ, লেকচারটা আমরা শেষ করে ফেলি। আচ্ছা, তো আমাদের এখানে যে তোমার শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, আমরা এই স্লাইডটা অলরেডি শেষ করে ফেলছি। সেটা হচ্ছে তোমার যে তাপোৎপাদী আর তাপহারী বিক্রিয়ার যে উদাহরণ, তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার উদাহরণগুলো তোমাদেরকে পড়তে হবে এই টপিক্স থেকে। তাপোৎপাদী আর তাপহারী বিক্রিয়ার উদাহরণ মানে যে কোনো জায়গায় তোমরা যদি তাপোৎপাদী তাপহারী বিক্রিয়াগুলো দেখো, তাহলে এখান থেকে প্রশ্ন আসবে নিজের কোনটি তাপোৎপাদী বিক্রিয়া বা নিজের কোনটি তাপহারী বিক্রিয়া নয়, এই টাইপের। আচ্ছা, এরপরে বিক্রিয়া তাপ, অবস্থা পরিবর্তন তাপ, পরমাণুকরণ তাপ, দ্রবণ তাপ, প্রশমন তাপ, এই তাপগুলোর সংজ্ঞা, তার পাশাপাশি ওগুলার ডেল এইচ এর মান, ওখানে দেখবো অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াগুলোর ডেল এইচ এর মানটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, বিক্রিয়াগুলো ডেল এইচ এর মান মুখস্থ করে ফেলতে হবে। তারপরে হচ্ছে তোমার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান যে সমান এবং এর গড় মানটা হচ্ছে -57.34 কিলো জুল। এটা মোটামুটি তোমরা একদম সদ্য মানে নবজাতক শিশু অবস্থা থেকে জেনে আসতেছো, ক্লাস 7 থেকে তোমরা এটা পড়ে আসছো যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান সমান এবং গড় মানটা হইতেছে -57.34 কিলো জুল। তারপর হচ্ছে দুর্বল অ্যাসিটিক অ্যাসিড ও সবল সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান স্থির মান থেকে প্রায় 2.2 কিলো জুল হ্রাস পেয়ে -55.14 কিলো জুল হয়। আর দুর্বল হাইড্রোফ্লোরিক অ্যাসিড ও সবল সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মানটা কিন্তু একটু বেড়ে যায়, সেটা হচ্ছে 11.2 কিলো জুল বৃদ্ধি পেয়ে -68.6 কিলো জুল হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো বন্ধন শক্তি। বন্ধন শক্তি কি জিনিস? বন্ধন শক্তি হচ্ছে তোমার কোন একটা বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, অথবা কোন একটা বন্ধন গড়লে যে পরিমাণ শক্তি উন্মুক্ত হয় বা যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেটাকেই বন্ধন শক্তি বলা হয়। ঠিক আছে, আমি বোঝাইতে পারছি কিনা? বন্ধন শক্তির এরকম সংজ্ঞাটা এরকম, এই বিস্তারিত এই সংজ্ঞা পড়ার প্রয়োজন নেই। বন্ধন গঠন তাপ হচ্ছে ঋণাত্মক। কোন একটা বন্ধন গঠিত হলে তাপ উৎপন্ন হয়, সেজন্য বন্ধন গঠন তাপ হচ্ছে ঋণাত্মক। আর বন্ধন গঠন হচ্ছে একটি তাপোৎপাদী প্রক্রিয়া। আর বন্ধন বিযোজন তাপ হচ্ছে ধনাত্মক, কারণ বন্ধন বিযোজন একটি তাপহারী প্রক্রিয়া। আর হচ্ছে বন্ধন শক্তির সাহায্যে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়। আচ্ছা, এই যে স্লাইডটা, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যে ডেল এইচ এর মানগুলো মুখস্থ থাকে না, আমি জাস্ট একটা সিস্টেম বলে দিই, তাহলে খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবা। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে একটা সিরিয়াল মনে রাখবা। সিরিয়ালটা কি? ওই যে প্রথম থেকে HCl HNO3 H2SO4, HCl HNO3 H2SO4, দেখো আকারে মানে লেখার জায়গার আকারে একটু একটু করে বাড়ছে। HCl থেকে HNO3 টা একটু বড়, H2SO4 টা আরো বড়। HCl HNO3 H2SO4 এগুলোর ক্ষেত্রে প্রশমন তাপের মানও দেখো একটু একটু করে বাড়ছে, -57.34, -57.35, -57.44, 34, 35, 44। HCl HNO3 H2SO4 প্রত্যেকটার সাথে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে কি হয়, যে HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় প্রশমন তাপের মান -57.34, বাট HCl এর সাথেই সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তো সেক্ষেত্রে প্রশমন তাপের মান হয় -57.43। কত? -57.43। ঠিক আছে, 3-4 পরিবর্তে 4-3। ঠিক আছে। আচ্ছা, আর বাকি দুইটা মান তো আমরা আগে থেকে মুখস্থ করে আসলাম। তারপরে হচ্ছে ল্যাভোইসীয় ও ল্যাপ্লাসের সূত্র কি? যে রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হলেও একই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে, তবে চিহ্ন বিপরীত হয়ে যায়। যেমন ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা ডেল এইচ এর মান কিন্তু -92.2 কিলো জুল। কিন্তু এই বিক্রিয়াটায় যদি উল্টাভাবে সংঘটিত হয়, মানে অ্যামোনিয়া থেকে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ডেল এইচ এর মানটা কিন্তু +92.2 কিলো জুল হয়ে যাবে। 1780 সালে এই কথাই কিন্তু ল্যাভোইসিয়ে এবং ল্যাপ্লাস বলে গেছেন। এবং শেষকালে হেসে হেসে যে সূত্রটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে হেসের ধ্রুবতাপ সমষ্টিকরণ সূত্র। ওই ব্যক্তিটা বলছে কোর্ট গায়ে দিয়ে যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রারম্ভিক ও শেষ অবস্থা একই বা স্থির থাকে, তবে সেই বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, প্রতি ক্ষেত্রে বিক্রিয়া এনথালপি বা বিক্রিয়া তাপ সমান থাকবে। উদাহরণস্বরূপ যদি আমরা ধরি যে কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়,
এই বিক্রিয়াটা যদি কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড, আবার কার্বন মনোক্সাইডের সাথে আবার অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, মানে দুই ধাপেও সংঘটিত হয়, তবুও দেখা যাবে যে কার্বনের এক্ষেত্রে প্রারম্ভিক অবস্থা কোনটা, কার্বন আর অক্সিজেন, আর শেষ অবস্থা কোনটা, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ দুইটা সিস্টেমের ক্ষেত্রে আমাদের প্রারম্ভিক আর শেষ অবস্থা একই থাকতেছে। তো সেই জন্য কার্বন আর অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন যদি এক ধাপে সংঘটিত হয় সেক্ষেত্রেও ডেল এইচ এর মান যা হবে, আর কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়াটা যদি দুই ধাপে, মানে প্রথমে কার্বন মনোক্সাইড পরের বার কার্বন ডাইঅক্সাইড হয়, তো সেক্ষেত্রেও দুইটারই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে সেম, ডেল এইচ এর মানটা হয়তো সেম থাকবে। এই হচ্ছে আমাদের লেকচার। তা এখন শেষকালে তোমাদের জাস্ট 2 থেকে 3 মিনিট কয়েকটা কথা বলবো, সেই জিনিসগুলো খুবই ফোকাস করার চেষ্টা করবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। আচ্ছা, সেটা হচ্ছে যে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে পড়াশোনা তো করতেছো, প্রত্যেকটা লেকচার করতেছো, ভালো কথা, প্রত্যেকটা লেকচার করতেছো, প্রচুর পড়াশোনা করতে, ভালো ভালো মার্কস পাচ্ছ, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা যে কাজটা করো না সেটা হলো যে প্রিভিয়াস লেকচারগুলো তোমরা রিভাইজ করো না। আমি এই জিনিসটা প্রচুর সমস্যা ফেস করছিলাম ফার্স্ট টাইমে। আমি একজন দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোচিং করতে আসছিলাম আর কি, মেডিকেলের জন্য কোচিং করতে আসছিলাম। এসে দেখি যে আমি ক্যাপাসিটি ভালো থাকার কারণে প্রচুর মার্কস পাচ্ছিলাম রেগুলার, কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলা সলভ করার না কারণে বা প্রিভিয়াস পড়াশোনা লেকচারগুলো রিভাইজ না করার কারণে যখন হতেছে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল গুলো চলে আসলো, সবগুলো একসাথে হয়ে গেল, তখন হতেছে আমার মার্কস গুলো কম আসা শুরু করলো। তাহলে এই জন্য তোমাদের জন্য পরামর্শ যে টিউটোরিয়াল যখন হয় তখন তো রিভাইজ দিবাই, তার পাশাপাশি ব্যক্তিগতভাবে অবশ্যই অবশ্যই লেকচারগুলো রিভাইজ করবা। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কনফিডেন্স গেইন করা। প্রত্যেকদিন নিজেদেরকে কনফিডেন্স গেইন করতে হবে। এভরি আওয়ার, এভরি সেকেন্ড, এভরি ডে তোমাদেরকে কনফিডেন্স গেইন করতে হবে। মনে মনে বিশ্বাস করতে হবে যে আমি মেডিকেলে চান্স পাবোই, আমি ছাড়া আর কে পাবে। এতগুলো সিট, 3400, 3500, 3000 সিট, এতগুলো সিটের মধ্যে মাত্র একটা সিট দরকার, 5টা না 10টা না, মাত্র একটা সিট। 3000টা ঘর কাটবা, একটা আর্ট পেপার নিয়ে 3000টা ঘর কেটে একটা ঘরে নিজের ছবি আঁকাবা, আঁকায় বলবা যে একটা মাত্র সিট আমার প্রয়োজন, আমার তো 5টা 10টা আত্মীয় স্বজন সহকারে চান্স পাওয়ার কোনো প্রয়োজন নেই। কনফিডেন্স গেইন করতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই পারা পসিবল। তুমি যদি মনে করো যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে আসলে বেসিক্যালি হবেই না। ঠিক আছে, কনফিডেন্স গেইন করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। ঠিক আছে, এইটাই হইতেছে খুব গুরুত্বপূর্ণ, কনফিডেন্স গেইন করা। তারপরে 3 নম্বর পয়েন্ট, অ্যাডমিশন টেস্টের হলে ঢুকে পড়ছো, ঢুকে পড়ে তোমরা কি করা শুরু করলা, দেখা যাচ্ছে একটা প্রশ্ন পারো নাই, গবেষণা শুরু করে দিলা, দেখি কিভাবে পারা যায়, একটু পাশে দেখি, এদিকে দেখি, একটু চিন্তা করি না। কোনো প্রশ্ন না পারার সাথে সাথে সেটা স্কিপ করে চলে যাবা, একদম সামনে প্রসিড করে ফেলবা। প্রথম 10টা পারো নাই, কোনো সমস্যা নাই, হাতে এখনো 90টা প্রশ্ন আছে। মেডিকেলে চান্স পাইতে গেলে 70-এর উপরে লাগে না, 60 65 পাইলে চান্স হয়ে যায়। অতএব চিন্তা ভাবনা করতে হবে 10টা গেছে তো কি হয়েছে, আরো 90টা আছে। হ্যাঁ, চলে গেছো তা তো কি, নতুন একটা পেয়েছি, এরকম একটা টাইপের অবস্থা আর কি। হ্যাঁ, প্রশ্ন চলে গেলে সমস্যা নাই, আরো প্রশ্ন আছে। প্রথম 10টা তোমার প্রশ্নে, তোমার সেটে কঠিন থাকতেই পারে, হ্যাঁ, পরের গুলো তো সহজ থাকতেই পারে, তাই না? কনফিডেন্স হারানো যাবে না পরীক্ষার হলে, মাত্র 1 ঘন্টা সময়, কনফিডেন্স হারালে কিন্তু শেষ। একবার কনফিডেন্স হারালে ওইটা আর ফিরে পাওয়া সম্ভব না। এটা তো আর বুয়েট অ্যাডমিশন টেস্ট না যে 3 ঘন্টার মধ্যে প্রথম 1 ঘন্টা ঘুমায় পরের 2 ঘন্টাতে কোপ দিয়ে বুয়েটে চান্স পেয়ে গেলাম, না, এই সুযোগটা নাই। রিকভার করার কোনো সুযোগ এখানে নাই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এনথুসিয়াস্টিক থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। কোনো অঙ্ক পারতেছো না, সাথে সাথে বাদ দিয়ে দাও, কোনো দরকার নাই। তারপর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা প্রথম 30 থেকে 35 মিনিটের মধ্যেই 100টা প্রশ্ন এক্সপ্লোর করে ফেলো। বাকি হাতে সময় রেখে দাও যেগুলো তোমরা পারো নাই, যেগুলো প্রথম দৃষ্টিতে পারো নাই। কারণ কি, 35 মিনিটের মধ্যে যদি 100টা কোশ্চেনের এক্সপ্লোর করে ফেলো, তাহলে সেখানে দেখবে যে 60 থেকে 65, 65টা প্রশ্নের অ্যান্সার তোমরা করে ফেলছো, তাতেই কিন্তু মোটামুটি চান্স নিশ্চিত। এখন পরবর্তীতে বাকি 30 মিনিট বা বাকি 25 মিনিট হচ্ছে মেডিকেল কলেজের সিরিয়াল লাগানোর পালা। তখন কি, যে প্রশ্নগুলো আগে তোমাদের কাছে প্রথম দৃষ্টিতে কঠিন লাগছিল, সেগুলো দেখবা যে অতিরিক্ত সময় থাকার কারণে সেগুলো ইজি লাগবে এবং চিন্তা ভাবনা করার সময় পাবা। কিন্তু প্রথমে যদি 50 মিনিট সময় লাগায় ফেলো, তাহলে পরে দেখবা যে পুরো পুরো পিছনের প্রশ্নগুলো অ্যান্সার করতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে। প্রথমে কনফিউশন ছিল 2টা অপশনে, এখন হয়ে গেছে 4টা অপশনে, কারণ সময় নাই, খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, তো কনফিউশনে আরো বেড়ে গেছে। তাহলে সময়টা খুব দ্রুতই শেষ করে ফেলতে হবে, যেগুলো পারো থুপথাপ দাগায় ফেলতে হবে, একদম 2 সেকেন্ডের মধ্যে ফিল আপ করে ফেলতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দরভাবে ভালোভাবে ফিল আপ করতে হবে, যেন ভুল না হয়। ওইখানে ভুল হইলেই কিন্তু শেষ, আর চান্স হবে না, এটা একদম নিশ্চিত। ভুল হইলেই তোমার কনফিডেন্স শেষ। আর একটা জিনিস হচ্ছে, 1 নম্বরের অ্যান্সার 1 নম্বরে, 2 নম্বরের অ্যান্সার 2 নম্বরে, এমন যেন না হয় যে 7 নম্বরের অ্যান্সার 8-এ, 8-এর অ্যান্সার 9-এ, মাঝখানে একটা প্রশ্ন গ্যাপ দিছো, ব্যাস এবার হয়ে গেছে শুরু সিরিয়াল। আর মনে করো যে সিরিয়াল শেষ পর্যন্ত চলছে, এরকম যেন না হয়। 7 নম্বরের অ্যান্সার 7 নম্বরে, খুব খেয়াল করে এই জিনিসটা করবা। আচ্ছা, এই আর একদম রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের কনফিডেন্স হারানো যাবে না, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কনফিডেন্ট থাকতে হবে। আর সর্বশেষ এবং
সবচেয়ে মূল্যবান যে কথাটা সেটা হইতেছে আল্লাহর কাছে প্রচুর প্রচুর পরিমাণে চাইতে হবে। তুমি যদি 14 ঘন্টা করে পড়াশোনা করে রাতে আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু তুমি যদি 12 থেকে 14 ঘন্টা করে পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলে তারপর হচ্ছে রাতে আল্লাহর সামনে যাও, তুমি নিজেই বুঝবা যে আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেও না। আল্লাহ জানে যে কাকে দিতে হবে, কে বেশি পরিশ্রম করছে। ঠিক আছে, এই পরিশ্রমের উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা তোমাদেরকে মেডিকেল কলেজে চান্স পাওয়ার সুযোগ করে দিবে। আচ্ছা, এই হলো কথা। আমি যে সমস্ত বিষয়গুলো ফেস করছিলাম এইটাই। সেকেন্ড টাইমে আমি অনেক বেশি কনফিডেন্স গেইন করছিলাম, ওই কথাটাও তোমাদেরকে বললাম। ঠিক আছে, আর নাম্বার কম পাইলে হতাশ হও না, প্লিজ প্লিজ ভাইয়ারা, নাম্বার কম পাইলে হতাশ হও না। 30 পাইছো কোনো সমস্যা নেই, পরের দিন আপগ্রেড করো। 28 পাইছো সমস্যা নেই, আর পরের দিন আপগ্রেড করো। 35 পাইছো সমস্যা নেই, 40 পাওয়ার জন্য চেষ্টা করো। হতাশ হওয়া যাবে না যে কম পাইছি তার পরের দিন আরো কম পাবো, না, এরকম ভাবে চিন্তা করার দরকার নেই। আজকে কম পাইছি তো কি হয়েছে, কালকে বেশি পাবো। ঠিক আছে, তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো একদিন পারফর্ম করতে হবে, 1 মাস 2 মাস ধরে তো আর পরীক্ষা না। একটা পরীক্ষা যদি ভালো করতে পারো তাহলেই তো চান্স হয়ে যাচ্ছে। একটা পরীক্ষা, একদিন, 1 ঘন্টা, শুধুমাত্র 1 ঘন্টা সময় ভালো করতে পারলে, জাস্ট ওই 1 ঘন্টার জন্য আল্লাহ তাআলার কাছে প্রচুর পরিমাণে প্রে করো, হে আল্লাহ, যে ওই 1 ঘন্টা সময় তুমি আমার জন্য লিখে রাখো, আমি যেন ওই সময়টাতে বেস্ট রেসপন্স দিতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে চাও, প্রচুর পরিমাণে পড়াশোনা করো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিবেন। আজকের কথাবার্তা এই পর্যন্তই। তোমরা নামাজ পড়ে নাও আর খুব ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাওয়ার তৌফিক দান করুন, কারণ আমি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্টুডেন্ট। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার।